ইটস আ ভেরি স্পেশাল স্টোরি, এবং আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যেয়ে চুপচাপ এই ঘটনাটি শুনুন। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনাদের ভালো লাগবে। সো আমরা চলে যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম লিসেনার, আমি মোহাম্মদ জাকির হোসেন, এসেছি মিরপুর 12 থেকে। জি। ঘটনাটি 20 থেকে 25 বছর আগের ঘটনা। এটা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ঘটনা। জি। আর মানে ঘটনাটা দুইটা জায়গাকে কেন্দ্র করে, মানে প্রথম ঘটনাটা যেটা বলছি, আর একটা হলো কিশোরগঞ্জের হোসেনপুর থানার ঘটনা। সেখানে এক মৌলানা সাহেব ছিল, নাম বলবো না, সবাই চিনবে এক নামে। আর ময়মনসিংহের একটা হুজুর ছিল, মানে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের মতো খাতির ছিল, বন্ধুত্বের মতো। তো আমি ঘটনাটি শুনেছি আমার এক মামার কাছ থেকে, সে আমায় বলেছে ঘটনাটি। একদিন এশারের আজান দিয়েছে, এখন হুজুর নামাজ পড়বে, নামাজ পড়ার এখন খাদেমের কাছে বলেছে যে ওযু করার পানি দিতে, সে পানি দিয়েছে। অপরদিকে হুজুরের স্ত্রী আবার মানে পিঠা বানাচ্ছিল, ওই যে তার যে বন্ধু আছে ময়মনসিংহের, তার কাছে পিঠা পাঠাবে রাতে। এখন পিঠা বানানো শেষ, সে পিঠাগুলো মানে রেখে বলছে যে যাও এই পিঠাগুলো তুমি তার কাছে দিয়ে আসো। এখন সে এসে মানে হুজুর তো ওযু করতে বসবে, এখন ওযু করা শুরু করেনি, বলছে যে হুজুর মানে সে তো পিঠা পাঠাতে বললো, এখন রাত তো অনেক হয়ে গেছে, কারণ গ্রাম অঞ্চল আরো 20 থেকে 25 বছর আগের ঘটনা এটা, তখন তো গ্রাম অঞ্চল আরো শুনশান ছিল। তো হুজুর বলছে হ্যাঁ এটা আসলে ঠিক, রাত হয়ে গেছে, তা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো। সেই কথা বলে তার বা হাত দিয়ে ওই খাদেমের ঘাড়ে ধরলো, মানে আলতো করে ধরলো, ধরে মানে দেখাচ্ছে যে ওই যে দেখো একটা লাইট দেখতে পাচ্ছ, বললো হ্যাঁ। পরে বলছে তুমি ওই লাইট বরাবর যাবে, অন্য দিয়ে তাকাবে না, ডানেও তাকাবে না বাঁয়ে তাকাবে না, লাইট বরাবর যাবে। বললো আচ্ছা ঠিক আছে। এখন হুজুর বলেছে শুনতে বাধ্য, তা না হলে বেয়াদবি হবে। সে কি করলো, লাইট বরাবর ওই লাইটের দিকে তাকিয়ে যাচ্ছে যাচ্ছে হঠাৎ মানে সে জানে না কতক্ষণ হয়েছে, গিয়ে দেখে ওই যে ময়মনসিংহের গফরগাঁয়ে যেখানে আরেক হুজুর কাছে পাঠানোর কথা ছিল, সেই হুজুর ওযু করা শুরু করেছে, মানে হাতের কবজি পর্যন্ত ধুয়েছে। মানে চমকে গেল, এসে চমকে গেল, মানে কিছু বলছে না, কারণ যদি আবার প্রশ্ন করে হুজুর রেগে যায়। পরে বলল যে হুজুর আপনার জন্য পিঠা পাঠিয়েছে। পরে বলল আচ্ছা ঠিক আছে এখানে রাখো। পরে বলল আজকে কি আমি এখানে থেকে যাব নাকি চলে যাব? পরে বলল না থাকার দরকার নেই, তুমি চলে যাও। পরে বলল যে রাত হয়ে গেছে অনেক, এখন কারণ অনেকটা কিন্তু পথ, একটা দুইটা না অনেকটা পথ, আর তার মধ্যে রাত। পরে হুজুরও ওই আগের মতোই বা হাত দিয়ে তার ঘাড়ে আলতো করে ধরলো, ধরে বলছে যে ওই যে দেখো লাইটটা, মানে সে যা বলেছিল। পরে বলছে ওই লাইট বরাবর যাবে, বাস সে আগের মতোই পুনরায় লাইট বরাবর যাচ্ছে, গিয়ে দেখছে হুজুর এখন ওযুই করছে। ওইখানেও চমকে গেল, বলল যে হুজুর, সেও লাইট দেখালো আপনিও। পরে বলল যা দেখেছো চুপ থাকো, এইসব বলার দরকার নেই। কিন্তু মানে হুজুরের কথা সেটা মানে, কারণ ওই যে মানুষের মানে কিছু কিছু মানুষ আছে পেটের কথা থাকে না, সে সকালে উঠে সবাইকে মানে বলাবলি করছে যে এই হুজুর লাইট দেখায়, ওই হুজুর লাইট দেখায়, মানে বলছে মানুষ এসে মানে নানান মানে মুখে মুখে ছড়াছড়ি। তো একদিন মানে এক মায়ের এক ছেলে বিয়ে করিয়েছে মানে নদীর ওই পার। এখন ওই পার থেকে বউ মানে যাত্রী সহ নৌকা মানে লঞ্চ আসছে এদিকে, মানে নদীর এই পার আসবে, মাঝপথে এসেই ওটা ডুবে গেছে। তা এটা নিয়ে তো অনেক কান্নাকাটি, মানে হুজুর কিন্তু এখনো জানে না এটা, মানে মানে এলাকার মধ্যে এটা কান্নাকাটি, মানে কান্নার ঝড় বইছে, সবাই কান্নাকাটি করছে, মা তো কান্নাকাটি করছি 2-3 দিন পার হয়ে গেছে। এখন মা শুধু সবাইকে বলছে যে আমার মন বলছে আমার ছেলে মরেনি, মানে পানির নিচে ডুবে গেছে কিন্তু তার মন বলছে তার ছেলে মরেনি, বেঁচে আছে। তো মানে তারপর একজন এসে মানে মুরব্বী এসে বলল, মানে আমি জানি যে আমি যে ঘটনাটা বলছি ওই এলাকায় যদি মুরব্বীরা থাকে তারা এই ঘটনা সম্বন্ধে তারা জানবে। তো বলছে যে তুমি এক কাজ করো, সেই হুজুর কাছে যাও, ওই যে কিশোরগঞ্জে যে হুজুর কথা বললাম ওই হুজুর কাছে যাও, আমি নাম বলবো না। বললো সে হয়তো কিছু করতে পারে। তো মা কি করলো, গিয়ে হুজুরের কাছে গিয়ে মানে হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল, বললো হুজুর আমার মন বলছে আমার ছেলে মারা যায়নি, আপনি কিছু একটা করেন। এখন মা কান্নাকাটি করছে, সে কিছুই করতে পারছে না। পরে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো
নদীর পাড়ে আসলো, মানে গ্রামের নানান লোকজন এসে হাজির, মানে ভিড় জমে গেছে একদম হই হুল্লোড়। পরে বলছে যে একটা কাগজে কি যেন আরবি লিখলো, লিখে বলছে যে কার সাহস আছে যে এই নদীতে ঝাঁপ দিবে এই কাগজটা নিয়ে, কিছু হবে না, তার কিছু হবে না, সে জীবিত ফিরে আসবে, হয়তো মানে একটু আধমরা হবে বা এমনি একটু অসুস্থ হবে, তাছাড়া তার কোনো ক্ষতি হবে না, সে জীবিত অবস্থায় ফিরে আসবে। কেউ রাজি হচ্ছে না, কেউ না। পরে হঠাৎ একটা মানে ছেলে, মানে মোটা কালো করে, মানে একটু লম্বা করে, সে বলছে আমি যাব। পেছন দিক থেকে ওর মা হাত ধরে বলছে না বাবা যেতে হবে না। পরে বলছে দেখো তুমিও মা, সেও মা, আর হুজুর যেহেতু বললো যে আমি তো ফিরেই আসবো, আমি তো এখানে থাকবো না, তাহলে আমার জন্য যদি কারো উপকার হয় তাহলে আমি যাই, সমস্যা কি। পরে গেল, মা তো কান্নাকাটি করছে। পরে বলছে যে শোনো, কাগজটা তুমি হাতে নাও, যখনই নদীর এখানে একটা মানে পাক সৃষ্টি হবে তুমি এখানে লাফ দিবে, লাফ দিবে, নিচে যাওয়ার পর দেখবে যে বড় একটা সিংহাসনের মধ্যে একজন বসে থাকবে, তুমি তার কাছে গিয়ে সালাম দিবে, সালাম দিয়ে শুধু আমার এই কাগজটা তার হাতে দিবে, আর কিছু করতে হবে না। তখন সে যা বলবে আমাকে এসে মানে জানাবে। পরে বলল আচ্ছা ঠিক আছে। তো পাক শুরু হয়েছে, ও লাফ দিয়েছে, ও লাফ দিয়ে ভেতরে গেছে, গিয়ে দেখে এই যে আমরা যেমন এখানে বসে আছি নিঃশ্বাস নিতে পারছি, মানে এখানে তো কোনো পানি নেই, কিন্তু ও নদীর নিচে গিয়ে দেখে যে সুন্দর একটা শহর, মানে হাজার হাজার মানুষ কাজ করছে, মানে হাতুড়ি সেনি, মানে যেটাকে যে যায় ভাষা বলে আর কি, কাজ করছে, মানে ওই আমরা যেমন দেওয়াল খুঁড়ি ওইরকম করে কাজ করছে। এখন ও খুঁজছে যে ওই বড় সিংহাসনের সেই লোকটাকে খুঁজছে, মানে হাঁটতে হাঁটতে দেখে অনেকটা দূর বসে আছে, তার কাছে গিয়েছে, মানে সে বলবে মানে কাগজটা দিবে, সেটা বলার আগে তাকে দূর থেকেই বলছে এখানে এসেছিস কেন, লাভ নেই, যারা গেছে তারা আর ফিরবে না, চলে যা। পরে সালাম দিল, দিয়ে কাগজটা হাতে দিয়ে বলল যে আমাকে হুজুর পাঠিয়েছে। তো সে কাগজটা খুললো, খোলার পরে মানে আফসোসের সহিত মানে বলছে যে ইস, সে একটা আল্লাহওয়ালা লোক, কেন এমন করে। পরে এই কথা বলে বলল আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই যা, যেখানে ডুবেছে সেখানেই ভেসে উঠবে, এইটা বলে দিল বাস। তো উপরে আবার হুজুর কি করলো, কয়েকটা মাঝিকে বলল যে তোমরা নৌকা নিয়ে এই জায়গায় ঘোরাঘুরি করো, মানে এইখানেই থাকবে, ও ভেসে ওঠার সাথে সাথে ওকে খপ করে ধরে ফেলবে। পরে বলে আচ্ছা ঠিক আছে। তো কিছুক্ষণ পর ও মানে অজ্ঞান অবস্থায় মানে ভেসে উঠেছে, অমনি ওকে ধরে উপরে এনেছে, আনার পর হাতে পায়ে মানে তেল মালিশ করছে, করার পর মানে ও চোখ খুলেছে, চোখ খোলার পর হুজুর বলছে তুমি ঠিক আছো। পরে বলছে হ্যাঁ হুজুর আমি ঠিক আছি, আমি আপনাকে চিনতে পেরেছি। পরে বললো আচ্ছা ঠিক আছে। তারপর বললো যে কি হয়েছে, কি বলেছে। পরে বললো মানে যা যা বলেছে নিচে এগুলো সবকিছু বললো যে এই কথা বলেছে। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ যেহেতু বলেছে তাহলে আপনার ছেলে ফিরে আসবে, আমি বলছি। তার 2 থেকে 3 দিন পর সেই একই জায়গায় নৌকাটা ভেসে উঠেছে, এবং আগে যেভাবে ওই পার থেকে এই পারে আসছিল সেম টু সেম ওইভাবেই আবার আসছে, ওইভাবেই আসছে। মা কিন্তু ওইখানেই বসে আছে, মানে এই 2-3 দিন সে কোনো চেঞ্জ নাই, মানে কোনো চেঞ্জ নেই, ওইখানেই আছে। আর ওই নৌকাটা যা আসছে ওইখান থেকে ওই একইভাবে আসছে। তারপর সবাই খুশি। এই ছিল মানে এইটা, এই হুজুরের আরো আছে, যদি আপনি বলেন তাহলে আমি বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি আপনাদেরও ঘটনাটি ভালো লেগেছে। সো আমরা চলে যাচ্ছি, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, এবং এটা বাস্তব একটা ঘটনা, তার জীবনের নিজের ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম আরিফ। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি যাত্রাবাড়ি থেকে। আপনার ঘটনায় যাই। আমি সোজাসুজি ঘটনায় চলে যাচ্ছি। আমার স্টোরিটা হলো আপনার 2004 থেকে 5-এর মাঝামাঝি সময়। আমি এসএসসি কমপ্লিট করার পর ঢাকাতে আসি। ঢাকাতে আমার এসএসসি রেজাল্ট তেমন একটা ভালো ছিল না দেখে আমি একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিই। অ্যাডমিশন নেওয়া 2-3 দিন ক্লাস করার পর ভাবলাম যে ঢাকাতে আসছি, একটু ঘুরে আসি। দেন আমি আপনার আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তার মোড় থেকে ইসের উদ্দেশ্যে, সদরঘাটের উদ্দেশ্যে, যে সদরঘাট যাবো, কিছু লঞ্চ তো দেখে আসি আর সদরঘাটটাও দেখে আসি কিরকম। তো আপনার সদরঘাটের উদ্দেশ্যে যখন যাবো যাত্রাবাড়ি চৌরাস্তার ওইখান থেকে আপনি রিক্সা নেব। তো রিক্সা আমি বারবার আপনার রিক্সা খুঁজছিলাম। তো রিক্সা স্বাভাবিক ভাড়া ওই সময় যেটা ছিল 30 টাকা,
জি। 40 টাকা এরকম। কিন্তু ভাড়াটা মানে আমি যতগুলোই রিক্সা জিজ্ঞেস করতেছি আমার কাছে ভাড়াটা খুব অস্বাভাবিক লাগতেছিল। যেমন সাপোজ কেউ 80 টাকা, কেউ 70 টাকা, কেউ 60 টাকা এরকম চাচ্ছিল। তো আমি এক ধরনের দরকার সরাসরি করতেছি যে না ভাই এটা তো হয় না, এই ভাড়া 40 টাকা 30 টাকার ভাড়া নাহলে 40 টাকা না, মানে অনেক বেশি চাচ্ছিল। অনেক বেশি চাচ্ছিল। তো এর মধ্যে একজন রিক্সাওয়ালা বলছে মামা একজন হলে তো 40 টাকা নামাই দিতাম, বাট আপনার 2 জন মানুষ 40 টাকা কেমন হয়? 2 জন মানুষ মানে আমার সাথে তো কেউ নাই। আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম। এটা খুব অদ্ভুত ব্যাপার কিন্তু, যে আপনি একাই ছিলেন কিন্তু ওনারা মনে করছে যে আমার সাথে আরেকজন আছে, বাট আমার সাথে কিন্তু কেউ না, আমি একা। তো আমি ভাবলাম যে হয়তো রাস্তা কাউকে দেখে ও ভাবতেছে যে আমার সাথে কেউ আছে। দেন আমি আশেপাশে তাকে বললাম যে না মামা আমি তো একা। না মামা আপনার পাশেই তো আপু দাঁড়িয়ে আছে, আপুও তো যাবে, তারপর 2 জন মানুষ 40 টাকা ভাড়া, এটা কিভাবে হয়? তা আমি জিনিসটা আর কি আমার তখন নলেজ আসলো না, মানে আমি মেন্টালিটি আমি ক্লিয়ার করতে পারতেছি না, যে ও বারবার বলতেছে যে আপু আছে পাশে, আপু যাবে। আমি ভাবলাম যে ওর হয়তো মেন্টালিটি সিক বা আমার হয়তো মেন্টালিটিতে প্রবলেম হইতেছে, ওর বাদ দিই। ওর বাদে আমি 2-3টা রিক্সা ট্রাই করি, একই অবস্থা। তো আমি লাস্টে ভাবলাম হয়তোবা নতুন ঢাকাতে আসছি, মানে যাই হোক, বা আমার মেন্টালিতে প্রবলেম হইতেছে, যাই ভাড়া হোক আমি যাই। তো দেন আমি রিক্সায় ওঠার পর ফলো করি যে রিক্সা সাধারণত একা উঠলে মাঝামাঝিতে আমরা বসি, বাট আমি একটা কর্নারে বসছি, আমি ফিল করতেছি যে আমার পাশে কেউ আছে, মানে আমি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারতেছি না। মানে আমার মানে একটা মানুষের বসলে কিন্তু তার শরীরের যে একটা তাপমাত্রা কিন্তু বোঝা যায় যে আমার পাশে কেউ আছে, আমি ওই পাশে যেতে পারতেছি না। আমি ব্যাপারটাকে নর্মাল করে নিয়ে আমি সদরঘাট ঘুরে অনেকক্ষণ দেখার পর সন্ধ্যা ঠিক 7টা সাড়ে 7টার দিকে আমি আবার যাত্রা ব্যাক করবো। তো রিক্সাওয়ালা একই অবস্থা, ওই আপনার 2-3টা রিক্সাওয়ালা জিজ্ঞেস করলাম, ওই একই অবস্থা, আমার 2 জন যাবেন এই টাকা ভাড়া, আচ্ছা ঠিক আছে আজকে 2 জন যেহেতু ভাগ্যে যাই। তো আবার ওই টাকা ভাড়া দিয়ে আমি যাত্রা চলে আসি। চলে আসার পর আমার তখন পার্সোনাল কোনো রুম ছিল না, আমি আর আমার ছোট ভাই একসাথে একটা রুমে থাকতাম। তো আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডের মেবি বার্থডে অথবা কিছু একটা ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না, ও ওই দিন রাতে আমার সাথে ছিল না। তো আমি একাই রাতের স্টে করি আমার রুমে। রাত ঠিক 10টার দিকে মনে হয়, আমি যেহেতু গ্রাম থেকে নতুন নতুন ঢাকা আসছি, 10টা মানে আমার কাছে অনেক রাত। হ্যাঁ, যেহেতু আমরা গ্রামের মানুষ 8টা-9টা বাজে আমরা ঘুমিয়ে পড়ি। তো 10টা বাজে মানে অনেক রাত, আমি ঘুমিয়ে পড়ার জন্য রেডি হই, প্রিপারেশন নিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমার রুমে চলে যাই। দরজাটা লক করি না, যেহেতু একা সিঙ্গেল মানুষ, এই জন্য আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর হঠাৎ করে আমি রাত 1:30 আনুমানিক 1টা-1:30টার দিকে আমার ঘুম ভাঙে আমার মার কান্নার আওয়াজ। আমার মা পাশে বসে কান্না করতেছে, পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে আর আমার মাথায় পানি ঢালতেছে। তো আমি জিনিসটা আর কি তেমন একটা মানে আমলে নেই না। তো আমি আমার মা বলতেছি কি হয়েছে মা? তো উনি আমাকে বলতেছে যে কি হয়েছে তোমার, তুমি কি করতেছিলে, বাসায় কে আসছিল তোমার সাথে? আমি না, আমার সাথে কেউ আসে নাই। তোমার বাবা ভালো মতো রুম টুম চেক করলো, লাইটের জ্বালিয়ে, না কেউ নেই। ওনারা ধারণা করছেন যে আপনার সঙ্গে কেউ এসছে। আচ্ছা, আর ব্যাপারটা ক্লিয়ারলি এইরকম যে ওনারা নাকি নিজে চোখে দেখছে এজ এ হাজব্যান্ড ওয়াইফ যে রিলেশনটা হয়, আমি এজ এ হাজব্যান্ড ওয়াইফ খাটে ওই রিলেশনটা করতেছি। আচ্ছা, তো আমি অত কিছু তো ওই সময় আমাকে কিছু বলে না, আমাকে বললো যে তুমি উঠে যাও, গোসল করো, আমি আসলে হিন্দু তো, স্নান করে তারপর তুমি ফ্রেশ হয়ে তারপর ঘুমাও, মাথায় ভালো মতো তেল দিয়ে, তোমার হয়তো সমস্যা হইতেছে। তো আমি মাথায় ভালো মতো আমি আমার ওইরকম কোনো ইয়ে নেই, আমার উইকনেসও নাই, ওইরকম ইয়ে নেই। আমি ভাবলাম যে আমার মনে হয় ওনারাই কিছু ভুলটুল দেখছে, আমি উড়িয়ে দিলাম। আমি এসে শুয়ে পড়লাম, জাস্ট ঘুমালাম। আপনার ঘরে কেউ ছিল না কিন্তু ওনারা দেখতে পাচ্ছে যে আমার সাথে। মানে সবসময় যেটা হয় যে মানুষ দেখে, অন্যরা দেখতে পায় না, কিন্তু আপনার ক্ষেত্রে উল্টা হয়েছে যে আপনার সঙ্গে সবাই একজনকে দেখতে পাচ্ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। খুবই অদ্ভুত ব্যাপার, এইটাই অদ্ভুত। তো আমি পরদিন কলেজের উদ্দেশ্যে যাই। কলেজে যাওয়ার পর ক্লাসে আপনার আমাদের ডেস্ক এন্ড চেয়ার সিস্টেম, তো আমার পাশে সবসময় দেখা যেত ফিল আপ, একটা রুমে আমরা 40-45 জনের মতো স্টুডেন্ট থাকতাম। তো ফিল আপ হয়ে যায়। আমার পাশে যে আমার বাম পাশে, আমার এখনো মনে আছে এক্স্যাক্টলি, আমার বাম পাশে যে কোড নাম্বারের ওইটা ফিল আপ হয়ে গেছে। আমার ডান পাশে যে চেয়ারটা, মানে ডেস্ক এন্ড চেয়ারটা, ওইটার ভিতরে কেউ বসছে না। আচ্ছা, তো সবাই সরাসরি অন্য গুলাতে চলে যেতেছে। তো আমি ভাবতেছি কি হইতেছে আজকে, সবাই অন্যান্য দিন তো 2-3 দিন ক্লাস করলাম, সবাই তো এসে বসে, বাট আমার পাশে আজকে কেউ বসতেছে না। আচ্ছা, আমার পাশে যে আমার ফ্রেন্ডটা, মানে আমার সাথে যে বসছে, বলতেছে ভাইয়া কে, নামটা জানাটা কেন, কি
নাম জানো মানে? তোমার পাশে বসছে কি? আজব, আমার পাশে কে বসলো? এই যে তোমার পাশে বসা মেয়েটা দেখতে তো খুব সুন্দরী, কে, নামটা কি? মানে কলেজ লাইফের যা হয় আর কি, একটা মেয়ে নতুন মেয়েকে দেখলে, নতুন আসছে মনে হয়, নামটা জিজ্ঞেস করো না। আমি বললাম যে ভাই তোমার মনে হয় কোনো ভুল হইতেছে, আমার পাশে কেউ নাই। ভাই মজা নিও না, তোমার কি কাজিন টাজিন বা তোমার কি গার্লফ্রেন্ড? না ভাই, আমার কিছুই না। তো বলতে বলতে স্যার রুমে আইসা পড়লো, তো আর ওই টপিকে গেলাম না। আমরা ক্লাস করলাম, তো বারবার এরকম হইতেছে দেখে আমি আমার মনে আছে 3টা ক্লাস করে আমি বের হয়ে চলে আসি। বের হয়ে চলে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আমি আমার মার কাছে ব্যাপারটা শেয়ার করি যে মা, আমার তো কালকে থেকে এরকম হতেছে। তো আমাদের ওইখানে যাত্রাবাড়িতে যারা থাকে তারা মেবি জানে যে যাত্রাবাড়ি থেকে স্বামীবাগ একটা মন্দির আছে, এই আপনার ইস্কন মন্দির বা লোকনাথের একটা মন্দির আছে, শক্তি গেট, শক্তি ঔষধালয় নামে ইস্কনের একটা মন্দির আছে। ওইখানে আমাকে নিয়ে যায়। এই জায়গায় ওই আপনার গুরুদেব যাদের বলা হয়, যারা ওই বিভিন্ন তন্ত্র মন্ত্র সাধনা করে, ওনাদের একজনের সামনে আমাকে নিয়ে যাওয়ার পর উনি বলে যে, উনি আমায় দেখে বলতেছে সরি মাপ চাই, আমি পারবো না। কিছু বলার আগে আমাকে দেখে বলতেছে আমি মাপ চাই, আমি পারবো না। আচ্ছা, আমি কিছু, তা আমার মা বলতেছে মানে ঠাকুর বলে ই করে তো সম্বোধন করে তো, যে ঠাকুর আপনি একটু দেখেন না, পারবো না, আমার মাপ করে দেন, আমি এর মধ্যে নাই। তো আমরা ওইখান থেকে ব্যাক করে চলে আসি। আমার মা খুব টেনশনে পড়ে যায়। তো আমার সিদ্ধান্ত নেয় যে যাক 7-8 দিন হয়েছে মাত্র ঢাকা আসছে, একটা কাজ করি, দেশের থেকে আসছে যেহেতু, হয়তো বা ঢাকায় আসার পর প্রবলেমটা হয়েছে, ওরা আমি দেশে পাঠিয়ে দিই। আচ্ছা, তো আমাকে দেন কি করলো, আবার দেশে পাঠিয়ে দিল। তো দেশে পাঠানোর পর আমি দেশে আসলে এক্স্যাক্টলি ঠিকানাটা বলতেছি না, আমি চাঁদপুরের নিকটস্থ কোন একটা গ্রামে আর কি, আচ্ছা গ্রামটার নামে বলি, কিন্তু এটা বলতেছি না, মতলব। আচ্ছা, মতলবে, চাঁদপুরের মতলব নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে আমি মতলব ডিগ্রি কলেজ, ওইখানে ভর্তি হই। ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস করা শুরু করি। আচ্ছা, তো 2 দিন আমাদের বাড়িটা হলো ওই মতলবে আপনার এই দোতলা সিস্টেমের। দোতলা হলো আপনার টিনের, আপনার মাঝখানের যে পাটাতো, দোতলা যে মাঝখানের পাটাতনটা, ওটা ছাদের পরিবর্তে হলো কাঠ। আচ্ছা, আর উপর হলো চাল। আমি দোতলায় থাকতাম, আর নিচতলা আমার নানা নানি। আমার নানা নানি একমাত্র মেয়ে, আমার মা, সোয়ার বাসায় কেউ নেই, আমরা 3 জনই। নানা নানি দেশের বাড়িতে সাধারণত 7:30-8টা এনাফ ঘুমিয়ে পড়ে। তো 8টা বাজে যখন, 8:30-9টার দিকে আমিও ঘুমাবো। তো আমার পাশে আবার বারান্দা, একটা ছোট্ট ব্যালকনির মতো আছে, এখানে কি একটু দাঁড়িয়ে আমি, আমার একটু হ্যাবিট ছিল স্মোকিং করার, তো আমি একটু স্মোকিং করতেছিলাম। এই ফার্স্ট টাইম ফিল করি যে আমার পাশে কেউ দাঁড়ানো। এবার আপনি ফিল করছেন? এবার আমি ফিল করতেছি। ওকে, নোট একটু কাইন্ডলি নোট করবেন। আমি ফিল করতেছি আমার পাশে একজন দাঁড়ানো, মানে অতটা ওইভাবে আমি একটা কথা বলি রাসেল ভাই, এই ঘটনার মধ্যে অনেকে মনে করে যে রাত জেগে, রাত এখন প্রায় 12টা 1:30 বাজে, ফান করার জন্য বানায় অনেক ধরনের মিক্স করে এখানে মানে বলতে আসে, কিন্তু যার সাথে ঘটে সে বুঝে যে কষ্টটা কতটুকু, ঠিক না? আপনার ফান করার জন্য বা ইসের জন্য কিন্তু এখানে কেউ আমার মনে হয় না আসে, খুব কম সংখ্যক, ঠিক না? রাত 12টা বাজে এখানে ফান করতে আসে না। তো আমার পাশে যখন আমি দেখি, আমি ফার্স্ট তাকে দেখি, চুলগুলো অনেক বড় ছিল, মোটামুটি দেখতে প্রথম আপনি দেখছেন যাকে সবাই বলতো যে আপনার পাশে আছে। আচ্ছা, আমি দেখে টোটালি ব্ল্যাঙ্ক, হঠাৎ মানে এটা আমার ইসির মধ্যে আসে না। তারপরে ভাবলাম যে হয়তো বা গ্রামের কেউ আসছে। তো আমি ওর দিকে তাকাই, অপূর্ব সুন্দর, অনেক সুন্দর, কিউটলেস একটা মেয়ে। আমি বলবো না যে আপনার ওই সেন্ট আসে গায়ের থেকে, এই আসে আতরের গন্ধ আসে, একদম নরমাল, একদম এজ এ ম্যান, মানে উম্যান, আপনি যা বলেন। তো ও আমাকে বলতেছে, ঢাকা থেকে চলে আসলা, কাজটা কি ঠিক করলা? এখন তো আরো প্রবলেম বেশি হবে। ঢাকা থেকে চলে আসলা কেন? ঢাকা থেকে চলে আসছি কেন, ঢাকাতে প্রবলেম হয় দেখি তো চলে আসছে। এটা এখানে আসছে কি হয়েছে? আসছো বুঝবা। এইটুকু ওর সাথে আমার কথা। তারপর আমি মনে করলাম যে হয়তো আমি সারাদিন মানে কি বলে ট্রাভেলিং করছি, আমার ঈদে হইতেছে, আমি শুইতে চলে যাই। ওদিন থেকে আমার লাইফে রাসেল ভাই খারাপ সময় স্টার্ট হয়। টানা 1 বছর সে আমার সাথে ছিল, আমার অনেক হেল্প করছে, আমি করতে পারবো না। আমার এসএসসি-তে রেজাল্ট অনেক খারাপ ছিল, আমি আগে বলছি, কিন্তু আর আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার কেমিস্ট্রি প্লাস হলো ফিজিক্স, 2টা সাবজেক্টে আমি অনেক উইক ছিলাম, অনেক উইক। তো আমি আবার ওই কলেজ উঠে হায়ার ম্যাথটা আমার অপশনাল সাবজেক্ট হিসাবে নেই, হায়ার ম্যাথটা। হ্যাঁ, আমি ভাবছিলাম যে এবার মনে হয় শেষ, যেহেতু এই সমস্যা একটা। ও আসার পর যখন আমি মনে করেন ফার্স্ট নাইট অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ যে রিলেশনটা হয়, এই রিলেশন চলতে থাকে, মানে প্রতি রাতে
হুম। আমার ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও ওই রিলেশনটা চলে। হুম। তো আমি মেন্টালি শারীরিক ভাবে মানে উইক খুব হয়ে গেল। অদ্ভুত লাগছে আমার কাছে সবকিছুই। আমি তারপরে কি হলো? আমি আপনাকে তারপর বলতেছি যে কি, তখন আমার কাছে মানে কি বলবো, ভাষা প্রকাশ করার মতোই না, বাট আমার গ্রোথটা এত পরিমাণে বাড়তেছিল সবার কাছে, যেটা অদ্ভুত লাগতেছিল। মানে আপনি পড়াশোনায় ভালো করছিলেন এত সবকিছু। পরিমাণে ভালো হুম। যে আমি মানে আপনার এইচএসসি কিভাবে ভালো করতেন পড়াশোনায়? কি হতো আপনার? আমার পড়াশোনাতে আমি সারাদিন পড়তামই না, পড়তেন না? আচ্ছা। পড়তামই না, হুম। কেমিস্ট্রি সিও বুঝতাম না। হুম। কিন্তু দেখা যেত কি অটোমেটিকলি আমি পরীক্ষা হলে বসলে আমার মনে হতো যে আমি অটোমেটিকলি আমার হাত চলতেছে। আচ্ছা। টু বি অনেস্ট, আমি মানুষ কিভাবে নিবে জানি না, আমি নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট, আমার এগুলা বিলিভ করার কথা না, কিন্তু তারপর আমি বলতেছি। আলী এখানে মানে আরেকজন গেস্ট আসে, ডাক্তার আলিফ, আমি ওনার স্টোরিও শুনি। তো ওনারও তো ডাক্তার, তো ওনাদেরও তো এগুলোর ভিতর দিয়ে যাইতেছে। তা আমি বলতেছি যে তারপর আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে আমি চ্যালেঞ্জটা নিতে পারবো, এইখানে বসে আমার সাথে চ্যালেঞ্জ নিবে, আমি দেখিয়ে দেবো যে ও আমার সাথে আছে। আপনি এটাই আমাকে বলেছিলেন এবং আমি সেটা রাজি চ্যালেঞ্জ হইনি দিয়েছি, যে আমি কেউ দেখিয়ে দেবো যে মানে ও আমার আপনাকে সাথে যদি আছে। কেউ বলে তাহলে আপনি তাকে আমি চ্যালেঞ্জ পাশে করলাম। বসিয়ে আপনাকে দেখাই দিতে পারবেন। এখন চ্যালেঞ্জ করলাম, আসতে যদি পারে আমি এখন বসে দেখাই দেবো আচ্ছা। আছে কিনা। তো আমার রেজাল্ট যখন গ্রোথ করলো, সবাই তো পুরো আরে রেজাল্ট তো ভালো করতেছে আমার ছেলে, তো মাও দেশের থেকে, তখন তো চিঠির যুগ, মোবাইল ফোনটা ইউজ করতে হলো তখন টেলিফোনের, ওই মনে করেন এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার হাইটা বাজারে গিয়ে তারপর ফোনে তাও জোরে জোরে কথা বলতে হতো। তো এই অবস্থা দেখার পর আমার কিন্তু আমার শারীরিক ভাবে অবনতি চলে, আমার শরীরের ওয়েট, তারপর মেন্টালিটি অনেক সিক হয়ে যায়। তো সিক হয়ে যাওয়ার পর আমাদের ওইখানে দুর্গাপূজার সময়, আপনারা ভালো মতো জানেন, আমাদের দুর্গাপূজা হলো সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। তো সবাই বাড়িতে যায়। তো বাড়িতে যাওয়ার পর আমার মা বাবা বলতেছে, আমার দাদুরে, মানে আমরা যাকে নানা বলি আর কি, আমরা দাদু বলি, আমার দাদু যে ওর তো গ্রোথ অবস্থা খুব খারাপ, তো তুমি কিছু দেখছো কিনা? কিসের অবস্থা খারাপ? রেজাল্ট তো ভালো করছে, স্যার হয়তো বা পরীক্ষার চাপে ওর শরীরের অবস্থা তো ঠিক আছে, মনে হয় ঠিক হয়ে যাবে। তো আমার মা বলতেছে না, ওর একটা সমস্যার কারণে আমি ওকে পাঠিয়ে দিছি, তোমার আমি বলিনি। তখন আমার মা হয়তো বা ওনাকে হালকা একটু হিংস দিছে। তো যাক, দুর্গাপূজা সুন্দরভাবে চলে যায়। দুর্গাপূজা শেষ হওয়ার ঠিক আগের দিন, যেদিন প্রতিমা আমরা ওই যে ডুবিয়ে দিই, এর ঠিক আগের দিন আমার এক ফুফু আর কি, মানে যারা পিসি বলি আর কি, উনি আগরতলা থাকে, উনি আমাদের বাড়িতে আসে। এসে আমার দেখে বলে যে, আমার মারা বলতেছে, বুদ্ধি ওর সাথে তো প্রবলেম আছে, আমরা তো এটা জানি কিন্তু কোনোভাবে তো সলভ করতে পারতেছি না। তো বলতেছে ঠিক আছে, তাহলে ওরে কালকে রাতে আমার সাথে একটু থাকতে দাও। কাছে ঠিক আছে। পরের দিন রাতের বেলা সব শেষ, ওনার সাথে মা ছেলে থাকতেই পারে। তো উনি আমার সাথে আমার রুমে স্টে করলো। স্টে করার পর উনি একটা রিচুয়াল করলো, ত্রিকোণামিত্রীর মতো একটা দাগ আঁকলো, একে এক পাশে আমাকে বসাইলো, আরেক পাশে উনি বসলো, মাঝখানে সরিষার তেল, আরো কিছু মানে রিচুয়াল যেগুলোতে থাকে আর কি, বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখলো, সরিষা টরিষা, এখানে অনেক ট্রাই করলো, বাট কোনো রেজাল্ট আসলো না, কোনো রেজাল্টই আসলো না। তো কিন্তু উনি দেখছে যে আমার পাশে ও বসা, এমনকি উনি নাকি, আমি ওই কথাগুলা পরবর্তীতে লাস্ট যখন কনভারসেশন শেষের দিকে, তখন বলতেছে যে তুমি চলে যাও ওর জীবন থেকে, আমাদের তো বংশে একটা প্রদীপ, মানে আমি বংশের সবার বড়, ওরে তুমি মাফ করে দাও, ওর সাথে তো যা করা করছি, ওর জানের পরিবর্তে লাগলে আমরা একটা জান দিব, তুমি ওরা ছেড়ে দাও। ও বলতেছে না, তখন আমি বলতেছি না, আমি ওরে ছাড়বো না, কারণ আমি এজ এ ফ্রেন্ড, মানে আমি ওর প্রতি অনেক ইন্টারেস্টেড হয়ে পড়ি। আমার বয়সটাই ছিল তখন ওই রকম, আমি ওর প্রতি অনেক ইন্টারেস্টেড। আর অনেক কত সালের ঘটনা এটা বলছেন আপনি? 5-6 ওকে 5-6। তো দেন আমি ওরে মানে যাই হোক চলে যায়। তারপর পূজা টুজা শেষ, সবকিছু শেষ, সবাই সবার মতো কাজে চলে যায়। তো দেন আমার এইচএসসি তে রেজাল্ট ভালো আসে, জিপিএ 5 আসে। তো আমার সবাই চিন্তা করতেছে এবার ওরে ঢাকাতে কোথাও এবার আবার আপনার ভালো একটা ইউনিভার্সিটিতে অনার্স ডিগ্রি করার জন্য। তো আমার মা তো আমাকে ঢাকা আনবেই না, কারণ আমার ছোট একটা ভাই আছে, ছোট একটা বোন আছে, প্রবলেমেরও একটা ব্যাপার আছে, যেহেতু আমার সাথে একটা জিনিস আছে। তো সবাই মিলে ঠিক করলো কি, আমার নানার মানে ওয়াইফ, আমার নানি, ওনার বোনের বাড়ি হলো নেত্রকোনা, আমার ওইখানে শিফট করে দিবে। ওইখানে ভালো একটা নেত্রকোনা ডিগ্রি কলেজ, ওই নামে একটা আছে, ওইখানে আপনার অনার্সটা করার জন্য। জি। তো আমি ওইখানে চলে যাই নেত্রকোনাতে গিয়ে আমি অনার্সটা করি। ওই সময় আমি মানে ফলো করা শুরু করলাম যে একটা জিনিস কি,
সে আমার ফ্রেন্ড ঠিক আছে, সে আমাকে হেল্প করতেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে ওই যেই কাজগুলা করতো ওইটা আমি আর নিতে পারতেছিলাম না। আচ্ছা, ওইটা আমার মানে ওভার হয়ে যেতেছিল, অনেক ওভার থেকে ওভার হয়ে যেতেছিল। আর আমিও ওরে এতটাই ভালোবেসে ফেলছিলাম বা এতটাই করে ফেলছিলাম যে ওরে আমি নিজেও ছাড়তে চাইছিলাম। তো যাক 4টা বছরে অনার্সের মোটামুটি গেল, অনার্সের রেজাল্টও মাশাআল্লাহ দিলে খুব ভালো আসলো, খুবই ভালো। মানে আমার যেটা কল্পনারও বাইরে, আমি স্টুডেন্ট হিসেবে কিন্তু অতটা ভালো না, আমার রেজাল্টটা এত ভালো আসলো যে আমি কল্পনা করতে পারিনি। যাক আমি তখন ওইখান থেকে যখন এই ঝামেলাগুলো আমি সহ্য করতে পারতেছিলাম না, তখন আমার ওইখান থেকে আমি একটা কথা মিস করছি। রেজাল্টের আগেই আমি মায়ের ফোন দিয়ে বললাম যে মা আমার অবস্থা তো প্রচন্ড খারাপ, ওইটা তো আমার সাথে হয়েই চলতেছে। তখন আমার মা জানিয়ে দিল, হ্যাঁ এতদিন পর আমরা তো মনে করছি এটা সব শেষ হয়ে গেছে, তুই তো আমার কিছু বলস নাই, তাড়াতাড়ি তুই ঢাকা চলে আস, সব বাদ দে। তখন আমি ঢাকা চলে আসি। আচ্ছা, ঢাকা চলে আসার পর তৎকালীন ঢাকাতে আপনার বাইতুল মুকাররম মসজিদের ঠিক উল্টা দিকে, যেখানে বর্তমানে আপনার এই যে পল্টনের যে মার্কেট গুলা, এখানে একটা হুজুরের বাড়ি নামে একজন হুজুর ছিল, খুব নাম করা পীর সাহেব, ওনাকে সবাই সম্বোধন করতো। তো এই হুজুরের কাছে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর সরি ওনারা আগে যায়, উনি আগে গিয়ে ডিটেলসে বলার পর বলে যে আমি তো কারো বাসায় যাই না, ওরে নিয়ে আসেন। তো পরের দিন আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমার ওনার যে রিচুয়াল, রাতের বেলা রিচুয়াল বসানোর পর আমার মারে ওই রুম থেকে বের করে দেয়, আমার বাবা ওই রুমে থাকে। থাকার পর ওই মেয়ে আমার ওরে আনে, ওরে যেভাবে আনে, আনার পর ওর সাথে কনভারসেশন শুরু করে। তো ও মানে কোথাও কোনোভাবে মানে এত বড় একজন হুজুর কোনোভাবেই ওনার মনে হয় বেস্ট ট্রাইটা আমার জন্য করছিলেন, কিন্তু পারে নাই। তো আমার কিছু তাবিজ টাবিজ টি করে দিল যে এগুলা রাখলে সাথে মানে তেমন খারাপ কিছু করতে পারবো না, তবে ওরে একেবারে তাড়ানোটা সম্ভব না। তখন আমার রুম থেকে বের করে দিয়ে আমার বাবা একটা বুদ্ধি দিল কি, যাক ছেলে যাই হয়েছে বয়স হয়তো বা এখন একটু কম, তারপর ওর একটা কাজ করে ওকে একটু বিয়ে করাই দেন। তো আমি তখন আবার কোম্পানির নামটা কি প্রকাশ করবো? না, দরকার নেই। আচ্ছা, যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে একটা জব নেই, মার্কেটিং সেলসে। জি, সেলসে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, দোকানে গিয়ে প্রোডাক্ট বিক্রি করা। জি জি জি, একটা নরমাল একটা মোটামুটি একটা ভালো কোম্পানি, নরমাল ভিতর। ওই জয়েন করার পর মোটামুটি 14-15টার মতো মেয়ে ওনারা দেখে আমার জন্য। তো দেখার পর সবগুলাই বিয়ে হয়, কিন্তু লাস্টের দিকে গিয়ে শেষ। আচ্ছা, ক্রস হয় না না। শেষ পর্যন্ত গিয়ে অবস্থা শেষ। তখন আমার কি করলো আমার বাবা আর মা, একটা কি ওনাদের কি প্ল্যান আমি এখন পর্যন্ত জানি না, এখন পর্যন্ত এটা আমি বিয়ে করতে পারিনি। আমার যেদিন বিয়ের দিন রাত 8টা পর্যন্ত আমি জানি না আমার বিয়ে। আমাদের বিয়ে কিন্তু সাধারণত রাত 12টা-1টা বাজে হয়, জানেন মনে হয়। আমি জানি রাতে আমাদের বিয়েটা রাতে হয়। তো যখন রাত 12টা-1টা 8টা-9টা পর্যন্ত আমি জানি না আমার বিয়ে, যখন 8:30-9টা বাজে আমার কিছু দু একজন, আমার কিন্তু কোনো ফ্রেন্ডই নেই। আমার এই বয়স পর্যন্ত আমার প্রায় 30-এর উপর আপ, 31-30 এরকমই বয়স চলতেছে, আমার কিন্তু কোনো ফ্রেন্ড নাই। ঠিক আছে, খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। আমার কিন্তু কোনো ফ্রেন্ড নেই। ঠিক আছে, তো আমার দু একজন লোক আসার পর আমার যখন সাজায়, তখন আমি বুঝি যে আমার বিয়ে। যাক, বিয়ে হওয়ার পর 1 মাস ওরা আমি দেখি না। 1 মাস অ্যাজ নর্মাল মনে করলাম যে যাক এবার নর্মাল লাইফ লিড করবো, সুন্দরভাবে জব করতাম, বাসায় আসতাম, খাওয়া দাওয়া করতাম, বউর সাথে ঘুরতাম ফিরতাম। এই 1 মাস পর এবার অত্যাচারটা শুরু হলো আমার ওয়াইফের সাথে। তাকে বিভিন্ন ভাবে আপনার প্রবলেম করতো, তাকে আপনার এই মানে দেখা যেত ছাদে গেছে কাপড় শুকানোর জন্য, তারে করতেছে, আপনার ধাক্কা মারতেছে। তারপর মনে করেন এই আপনার বলেন, অসুবিধা নেই, ধাক্কা মারতেছে, তারপর আপনার করে আপনার মানে যে কোনো ভাবে হোক তারে মেরে ফেলার চেষ্টা, বা তারে অসুস্থ করার চেষ্টা, বা তারে মানে যেভাবে হোক তারে কিছু একটা করার চেষ্টা করতেছে। তারপর রাতের বেলা যখন আপনার আমার সাথে শোয়, তখন দেখা যায় তার সাথে আমার একটা দূরত্ব, মানে যেভাবে কিছু একটা করে আমার সাথে তার একটা দূরত্বর গ্যাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে। তখন আমার মা আমার ওয়াইফে পরামর্শ দিল কি, যে একটা কাজ করো, তাহলে তুমি বেবি কনসেপ্ট করার চেষ্টা করো, বেবি কনসেপ্ট করলে হয়তো এই প্রবলেমটা থেকে তোমরা সলভ হতে পারবা। তখন আমার ওয়াইফ, তখন সালটা আনুমানিক আপনার 2010-11 এরকম, 2010-11, হ্যাঁ 11 মনে হয়, 11 রাইট, 2011 সাল। তখন আমি ওই কোম্পানি ছেড়ে বর্তমান যে আমি ওর সাথে বললাম অফিয়ারে, ওই কোম্পানিতে জয়েন করছি। ওই কোম্পানিতে জয়েন করার পর আপনার
আমার বেবি ওয়াইফ আপনার টানা ট্রাই করা শুরু করলো। তো আমার কনসেপ্ট হতো বেবি, বাট ঠিক 4 থেকে 5 মাসের মাথায় আমার বেবিটা মিসক্যারেজ হয়ে যেত। আচ্ছা, 6 থেকে 7 বার এই ঘটনাটা ঘটার পর লাস্ট মোমেন্টে একজন লোক ছিল আমাদের এখানে নাম করা, ওনারা আইনা অনেক কিছু করলো, ওনারা রিচুয়াল, এবার আমার সাথে কোনো রিচুয়াল না, ওয়াইফের সাথে রিচুয়াল করে অনেক তাবিজ টাবিজ দিয়ে টিয়া ওরে দেশে পাঠিয়ে দিল। আমি ঢাকাতে রয়ে গেলাম। এবার বেবি কনসেপ্ট হইলো, হওয়ার পর আমাকে এখন ও যেহেতু দেশে চলে গেছে, আমার তো একা পাইছে। তো ও রাতের বেলা আসতো, রাতের বেলা আইসা ও আমার সাথে ওই যে আগে যে কাজগুলা করতো আর কি এজ এ হাজবেন্ড ওয়াইফ, ওই কাজটা সে আমার সাথে করতো, অন্য কিছুই না। আর কথাবার্তা বলতো, আর আমাকে শুধু হুমকি দিত, বিয়ে করছস, বাচ্চা হয়ে নিবি, তোর দেখাই দেবো, তোর এই করবো সেই করবো। তখন আমার সাথে খুব খারাপলি ব্যবহার করতো, শুরু করতো। তো আমার লাস্ট একেবারে আর ডিটেলস হতে এত সময় নেই বলার, বলতে গেলে অনেক ইসের ব্যাপার, এর মাঝখানে অনেক কাহিনীও চলে গেছে। তো লাস্টে কিছুদিন আগে আর কি, বেশ কিছুদিন আগে আইয়ুব বাচ্চু স্যার যেদিন মারা গেল, ওই দিন একটা রিচুয়াল হয় আমার বাসায় সকালবেলা। রিচুয়ালের মধ্যে ওই মেয়েরে অনেক ইটি করে, ওই যে বললাম যে একজন পাওয়ারফুল লোক আসছিল, উনি মোটামুটি একটু বিরত করতে পারছে, বিকজ আমার একটা বেবি হয়েছিল, একটা ছেলে বেবি, যার বয়স 1 বছর 1 মাস এখন চলতেছে। তো এই বেবিটা হওয়ার পর ওরে ই করে দেয়। তো যেদিন আইয়ুব বাচ্চু স্যার মারা যায়, ওই দিন রাতের বেলা আমি আইয়ুব বাচ্চু স্যারের অনেক বড় একজন ফ্যান ছিলাম। তো আমি ছাদে দাঁড়িয়ে কান্না করতেছিলাম অটোমেটিকলি। আর ওই ফেসবুকে ওনার যে ইগুলা আছে, আবার ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে ওনার ইগুলা দেখতেছিলাম। তো পাশের ঠিক বিল্ডিং এ দেখলাম যে ও দাঁড়ানো। তো ওরা দেখে ও দাঁড়ানো পাশের বিল্ডিং এর ছাদে, আমি তো আমার বিল্ডিং এর ছাদে, ও পাশের বিল্ডিং এর ছাদে। ও এবার আমার পাশে না, আমার পাশের বিল্ডিং এর ছাদে, ঠিক আছে। ও দাঁড়ানো অবস্থায় আমার বলতেছে যে আমি তো চলে গেলাম ঠিকই, আমি আসবো আবার, এটাও সত্যি, তবে তুমি তোমার লাইফে কোনোদিন আর গ্রোথ করতে পারবে না, তুমি তোমার লাইফে কোনোদিন আর মানে স্ট্রাগল করে টিকে থাকতে পারবে না, তোমার এই শেষ। তো আমার যেহেতু মার্কেটিং এ চাকরি করি, যদি আমার একটা বাইক ছিল আর কি, তো অ্যাক্সিডেন্টে আমার কিছুই হয় না, আমার মোটামুটি একটা মানে ইনজুরি হয়েছিল, আমার বাইকটা শেষ। তারপর শেষ, একদম শেষ, মানে এই আছে ছবি আছে, আমি দেখাইতেছি। আবার যা আসছিল মানে এটা মানে চালানোর মতন আর কোনো ই ছিল না, সবকিছু শেষ। তারপর আস্তে আস্তে কি হলো, আমার অর্থনৈতিক ক্রাইসিসটা শুরু হয়ে গেল, মানে অর্থনৈতিকভাবে আমি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলাম। তারপর আপনার শুরু হইলো আপনার ফ্যামিলিগত ভাবে মেন্টালিটি চাপ নিতে না পেরে আমি প্রায় সময়, যেহেতু আমি আসলে একটা মেডিকেল লাইনে আছে, আপনি জানেন ভালো মতোই রাসেল ভাই, আমি ওই ঘুমের ড্রাগস নেওয়া শুরু করলাম, যে ঘুমটা বেশি হলে হয়তো ভাই প্রবলেম চলে যাবে। এত মাত্রায়, যে মাত্রা মনে করেন 0.5 এর একটা ঘুমের ওষুধ খেলে দেখা যায় একটা মানুষ কিন্তু অনেকক্ষণ মতো। আমি 20টা ট্যাবলেট একদিনও খাইছি ওর যন্ত্রণা থেকে টিকা বাঁচার জন্য, বাট আমার কোনো কাজ হয় না, ঘুমই আসতো না। তো এখনো আমি মানে এখন আমার অবস্থাটা এমন পর্যায়ে চলে গেছে, আমি এমন দেশের মোটামুটি একটা স্বনামধন্য কোম্পানি বর্তমানে যেটাতে আছি, নামটা প্রকাশ করতেছি না, যেটাকেই মাইনে পাই, কিন্তু দেখা যায় কি এমন একটা সময় আমি যে আমার বাচ্চার যে একটা ল্যাকটোজেন বা একটা স্যারেলাক কিনে খাওয়াবো, ওই টাকাটা আমার পকেটে থাকে না। আর আমি মানে এমন ভাবে ধসে গেছি, মানে আমি ফিনিশ। আর আপনাকে যা বলেছিল সেই কথাটা ভুলে গেছে। হ্যাঁ, আর মাঝে মাঝে দেখি। আর আরেকটা জিনিস কি, আমি যে চ্যালেঞ্জটা এই জন্যই বললাম যে আমি যখন তারা স্মরণ করি, সে আসে, সে কথাবার্তা বলে, সে সম্পূর্ণভাবে। তো কখনো আপনি বলেননি যে আমার সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো আমি চাই না? হ্যাঁ বলছি তো, না তো আমি নাকি ওরও সমস্যা করছি, তো আমি ওর কাছে অনেকবার জিজ্ঞেস করছি যে আমি তোমার কি সমস্যা করছি, তো বলছে না এটা বলা যাবে না, তবে তুমি আমার সমস্যা করছো। আর তুমি যদি আমার ছেড়ে দিতা, তাহলে যখন ওই যে প্রথম অবস্থায় তোমার পিসি যখন করছিল তখনই ছেড়ে দিতা, এখন কেন ছাড়তেছো, এত বছর আমার সাথে থাকে। আর আপনি কোনোদিন ডাক্তার দেখেছেন? হ্যাঁ, ডাক্তার তো বলে লাভ নাই, যেহেতু মেডিকেল লাইনে আছি, তার পরবর্তীতে ডাক্তার একের পর এক, তো সব বলতে হ্যালুসিনেশন, আর সবাই ঘুমের ওষুধ, ঘুম, বিশেষ করে ঘুমের ওষুধ, আর হলো আপনার ওই মুড অন, ট্রানজিট, নামগুলো বলে দিলাম, নাম বলতে হবে না, আচ্ছা এই টাইপসের কিছু মেডিসিন। আর মানে বিশেষ করে বলতে যে আপনার ওই ইটা করতে কি বলে, ওই যে যোগ ব্যায়াম, ওই করে নিজের নিঃশ্বাস ইটাই করতে, আর ঘুরতে টুরতে ইয়াতে, বাট লাভ হয় নাই না, এখন পর্যন্ত কোনো লাভ নাই।
অ্যাজ ইউজুয়াল এরকমই আছে। এবং আমার সবচেয়ে অবাক লেগেছে যে আপনি যদি নিজে দেখতেন তাহলে হ্যালুসিনেশন বলতাম, আমি জানি না, আমি একেবারেই মানে বলছি। তো আপনি যেটা বলছেন যে আপনি এখন ডাকলে আপনার পাশে চলে আসবে এবং আপনার পাশের খালি চেয়ারে বসবে, যে লাইট অফ করতে হবে এবং যে কেউ নাকি সেটা দেখতে পারবে, এটা তো খুবই মানে ভয়ঙ্কর ব্যাপার। আমি এটা এই জন্যই বললাম যে আপনি যে কাউকে চ্যালেঞ্জ করছেন, আমি চ্যালেঞ্জ করতেছি, হ্যাঁ, শুধু জাস্ট আপনার আমার একটু গোসল করতে হবে আর একটা জিনিস হাতে নিতে হবে, এই ও পাশে এসে বসে যদি কথা না বলে তাহলে মানে যিনি দেখবেন তার সাথেও কথা বলবেন 100% যদি কথা না বলে এবং যিনি দেখবেন তার কোনো ক্ষতি হবে না, কোনো সে কারো কোনো ক্ষতি করবে না, শুধু আপনার, শুধু আমার। ওকে, তাহলে তো দেখতেই পারে যে কেউ, মানে চাইলে দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা, যে আপনার তার কিছু বলার নাই এখন আপাতত। শুধু দোয়া করবেন এইটুকু। জি অবশ্যই। আপনি বলছিলেন যে আপনার চাকরির জন্য, আপনার স্বাভাবিক জীবন যাপনের জন্য ব্যাহত হচ্ছে এই ঘটনার কারণে, এবং আপনি ঠিক মানে ভালো করতে পারছেন না লাইফে, এবং আপনার অনেক ভালো করা উচিত ছিল। আপনি একজন ভালো স্টুডেন্ট, আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করছেন, তারপরে আপনার যে গ্রোথটা হওয়া দরকার এবং লাইফে যে জায়গায় যাওয়ার কথা, আপনার সব সুযোগ থাকা সত্ত্বেও সেটা আপনার হচ্ছে না, এবং আপনি যে টাকা স্যালারি পাচ্ছেন সেই টাকা থেকেও আপনি কোনো কিছু সঞ্চয় করতে পারছেন না, সেভিং হচ্ছে না আপনার, এবং আপনার সংসারই চলছে না বলতে গেলে। সেটাই খুবই দুঃখজনক ঘটনা, এবং আমরা সবাই দোয়া করি যে আপনি যেন খুব দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে পারেন, সেই প্রার্থনাই করব এবং আপনার মঙ্গল কামনা করছি। আর স্পেশাল এপিসোড করব, এটা ডক্টর আলিফের ঘটনা থাকবে না, এটা তো হতে পারে না, রাইট? সো সেই জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। আমাদের ফিরে যেতে হবে 20 জুলাই 2018-তে, এবং সেখানে ডক্টর আলিফ এসেছিলেন, এবং ডক্টর আলিফ ওই দিন কফিন নিয়ে একটা চমৎকার ঘটনা বলেছিলেন, এবং সেই ঘটনাটি আমরা শুনবো, এবং আশা করছি যে সেই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন শুনে আসি ঘটনাটি। স্টে টিউন। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও আপনাকে জানাতে চলে আসছি। না না, মাই প্লেজার। এই আপনার, আমি আজকে যে ঘটনাটা বলবো রাসেল ভাই, সেটা 2016-তে আমাকে অলরেডি নক করেছিলেন। আপনাকে বলেছিলাম যে উনি আমাকে নক করেছিল। নক করার সময় আপনার তিনি এতটুক পর্যন্ত, মানে ঘটনার পুরাটাই তো বলতে পারে না, যে কটুক ঘটেছে সে কটুকই 2016-তে আমাকে বলেছিল, কিন্তু আমি আসলে তাকে কোনো হেল্প করতে পারি না এই মুহূর্তে। আমি কি বা হেল্প করব? আচ্ছা, তো রিসেন্টলি আমি রাসেল ভাই তাদের বাসায় যাই। তো কি হয়েছে ঘটনাটা সেটা প্রথম থেকেই বলি। তো আফরিন নামের যে মেয়েটি, সেটা উনি একজন ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওনার বাবা থাকতেন আমেরিকাতে, আর সাথে থাকে হচ্ছে মা, ভাই আর ভাই। তাদের বাসা হচ্ছে উত্তরায়। আমি উত্তরার কথাটা বললাম, উত্তরা একটা বাড়ি, তারা নিজেরাই বাড়িটা করেন আর কি। তো 8তলা 9তলায় সেই বাড়িতে তারা থাকতেন ফুল ফ্যামিলি। আচ্ছা, তো ঘটনা আসলে রাসেল ভাইকে কার সাথে কখন কোনটা ঘটে, কিভাবে ঘটে, এটা কারোর সাথেই কেউই জানে না, কেউই জানবে না কখন ঘটে যাবে। তো ওনার সাথে যে ঘটবে, ওনার সাথেই বা ঘটতে পারে এরকম কিছু উনি কখনো কল্পনা করেন নাই, বা এরকম কোনো কিছুর সাথে কখনো তার এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে শোনেও নাই, বা ভূত এফএমে আমাকে ডেকে বলবে যে এরকম ঘটনা তার সাথে ঘটছে, এটাও সে কখনো হয়নি। তো প্রথম দিন থেকেই শুরু করি। তো সে তার আজকের যে ঘটনা, একটু আগে যেটা বললেন মে মাসের ঘটনা, আমার ঘটনাটাও কিন্তু অলমোস্ট মার্চ থেকেই শুরু, মেতে বা জুনে যে এসে। এবং যিনি বলেছেন তিনিও একজন ডাক্তার। হ্যাঁ, না, যিনি বলেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো প্রথম দিন, একদম প্রথম দিন সাধারণভাবে ওনারা এসব ব্যাপারে কখনো অবগত ছিলেন না, বা এরকম কোনো কিছু ঘটবে তাদের সাথে এরকম জানতেন না। তো প্রথম দিন আর কি, পরের দিন ইউনিভার্সিটি আসলে ক্লাসটা সবাই বাঙ্ক করবে ফ্রেন্ডরা মিলে। তো সব ফ্রেন্ডরা মিলে বাসায়, পরের দিন প্ল্যান ছিল যে কোথাও যাবে, ঘুরতে বেড়াতে যাবে আর কি। সেদিন রাতের বেলা তো কোনো কাজ নাই, পরের দিন ইউনিভার্সিটিও নাই। তার ইচ্ছা হলো যে সারা রাত মুভি দেখবে। ইভেন সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল যে কোন মুভিগুলা দেখা যায়। তো কয়েকটা মুভি সে সিলেক্ট করে রাত 11 থেকে শুরু করে। তো রাত 2টার দিকে তার মা তার রুমের মধ্যে ঢুকে বলে যায়, তুই ঘুমাচ্ছিস না কেন? তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই ঘুমা, এত রাত জাগছিস কেন? তো ইউনিভার্সিটি নাই। তখন সে বলে যে না, আমার তো আসলে ইউনিভার্সিটি কালকে আমরা সব ফ্রেন্ড মিলে পড়বো না, তো এক কাজ, আমি রাত্রেবেলা মুভি দেখবো, তুমি ডিস্টার্ব করো না, আর যাওয়ার সময় আমার লকটা টিপ মেরে যাও, ভিতরতে লক করে যাও, বারবার ডিস্টার্ব করো না। 3টার দিকে সিনেমা দেখার সময় তো স্পিকার চলছিল, স্পিকার হঠাৎ বন্ধ করে শোনা যে তার দরজাকে নক করছে। তো ভেতর থেকে সে বলে, আম্মা তুমি ঘুমাই যাও, তো আমি পরে ঘুমাবো। তো ওইখান থেকে কোনো শব্দ আসে না, বা তার মা চিৎকার করে বলছেও না যে এই ঘুমাচ্ছিস না কেন।
সে নক করেছে, জাস্ট নকের রিপ্লাই দিল যে আম্মা তুমি ঘুমাও তো। তো সে জানে যে তার মাই হয়তো নক করেছে। ফজরের আজান তখন দিবে বা 15-20 মিনিট পরে হবে আর কি। তো এমন সময় সে আবারও স্পিকার বন্ধ করলো। প্রথমে নকের সাউন্ড শুনে স্পিকার বন্ধ করলো, দিয়ে নক করছে কি জানি। তখন সে বলল আম্মা তুমি ঘুমাও না, আমি ঘুমাই যাব। তো এটা বলার পর পর এই কথাটা পুরাটা ইকো হলো, আরেকবার রিপিট হলো। তখন সে বুঝে গেল যে আসলে রিপিট হওয়ার তো কোনো চান্স নাই, কারণ পুরো বাসাটা তো খালি না। খালি হলে হয়তো ইকো হতো, খালি হলে যেরকম ইকো হয় সেরকম ইকো হলো, কিন্তু বাসা তো পুরা আসবাবপত্র আছে, তো তার তো মানে ইকো হওয়ার চান্সই নাই। তো সে করলো কি, আচ্ছা ভালো লাগছে না, এমন সময় পিসিটা অফ করে সে বেডে চলে গেল। ঘুমানোর সাথে সাথে লাইট বন্ধ করে অ্যাজ ইউজুয়াল সেভাবে লাইফ লিড করে, সেভাবে কাঁথা গায়ে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করতে তার মুখটা কে যেন চেপে ধরলো। অস্বাভাবিক চাপ মুখের মধ্যে, চাপ দিয়ে চেপে ধরেছে, সে ছুটাতে পারছে না। কে চেপে ধরছে মানে আমি রাসেল ভাই কিভাবে বলবো, আমরা যদি কেউ আপনার মুখ চেপে ধরে আপনি নিশ্চয়ই কি চেষ্টা করবেন, আগে তার হাতটা সরানোর চেষ্টা করবেন। সে দেখছে একটা কবজি তার মুখ চেপে রাখছে, কোনো হাত সে ফিল করতে পারছে না। এটা কবজি তার মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরেছে। অনেক চেষ্টা করছে, দুয়া কালাম পড়ছে, কিছুতেই লাভ হচ্ছে না। আর সে কোনো হাত ফিল করছে না। ওই যতটুকু মুখের মধ্যে চেষ্টা করে যাচ্ছে ওইটা ছোটানোর জন্য, মুক্তি পাওয়ার জন্য কান্না করছে। চিৎকার করার চান্স পাচ্ছে না, চিৎকার করার শব্দ পাচ্ছে না, বোবা ধরার তো কোনো চান্সই নেই। মাত্র শেষ হলো বেটে। আজানের আল্লাহু আকবার পড়ার সাথে সাথেই মনে হলো ওই রুম থেকে একটা বিশাল বড় বোঝা বের হয়ে গেল, অনেকগুলা মানুষ বের হয়ে গেল, জানালা টানা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছুই ভাঙে নেই। লাইট জ্বালালো সে কোনো মতে তার কন্ডিশন দেখার জন্য। সে দেখলো তার কন্ডিশন দেখার আগে পুরো রুমের অবস্থা দেখলো, যে জুতার সোলের মধ্যে যদি কাদা লেগে থাকে, যেরকম ছোপ ছোপ দাগ, সেই কাদার পরিবর্তে খালি রক্তের ছোপ ছোপ দাগ, অনেকগুলা আঁকা বাঁকা ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে অনেকগুলো মানুষ হেঁটেছে রুমের মধ্যে। আর তার মুখের কন্ডিশন আয়নায় দেখলো যে তার ঠোঁট কেটে গেছে, জিহ্বার সামনে দিয়ে প্রায় অনেকটুকু কেটে গেছে, এত জোরে চাপ দিয়েছিল তাকে। আচ্ছা, সে তার মাকে তার ভাইকে বিষয়টা বলে। তার মা আর ভাই জিনিসটা প্রথমে শুনে তেমন একটা রিয়াকশন দিতে পারে নাই। যখন রুমে নিয়ে আসার পর দেখালো যে এই দেখো এই ছোপ ছোপ দাগ এই কোথার থেকে আসছে, আমি নিজে দিয়েছি রক্তের ছোপ ছোপ দাগ, তখন তারা হতভম্ব, তারা কোনো কথা বলবার মতো ভাষা পাচ্ছিল না। তখন ভোর 4টা, কোনো মতে রাতটা কোনো মতে পার করে পরের দিন তারা মানে সে ডিসাইড করে যে এরকম ভাবে তো থাকা সম্ভব না, আর থাকলেও তার মাতার নিজেদের ফ্ল্যাট, তার মার সাথে থাকতে হবে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সে তার মার সাথে সেদিন রাতে থেকে থাকা শুরু করলো। মার্চ থেকে রাসেল ভাই বললাম যে মার্চ গড়িয়ে মে চলে আসলো। এর মাঝে সে যতদিন তার মার সাথে শুয়েছিল তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এরপরে পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা। তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে, মা তুমি একটা ব্যবস্থা করো, একটা মেয়ের একটা ব্যবস্থা করে আমার সাথে থাকতে পারে, ঘুমাতে পারে। আর তাদের বাসায় একটা বুয়া ছিল। এই ঘটনা শোনার পর আর ওই মুহূর্তে বুয়ার ওই রুম দেখার পর পরের দিন সে চাকরি ছেড়ে দেয়। তো ওই মেয়ে তার সাথে থাকা শুরু করলো। পরের দিন পরীক্ষা, রাতের বেলা পড়ছে, রাত্রে 1টার মধ্যে তার ঘুম চলে আসলো এবং সে ঘুমাতে যাওয়ার সময় ওই লাইট জ্বালিয়ে এসে ঘুমানোর, ওই দিন থেকে লাইট জ্বালানো তার ঘুমানোর সময়। তার মার সাথে থাকা অবস্থায় লাইট জ্বালানো, তার মা আবার সহ্য করতে পারে না লাইট জ্বালানো অবস্থায়। তো সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ করে একটা শব্দ হলো। তার খাটের পাশেই জানালা, সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা। মানে 8তলা রাসেল ভাই, 8তলা ইম্পসিবল। সে ডান পাশে কাত দেখে মেয়েটা যে ফ্লোর যে জায়গায় শোয় সে জায়গায় মেয়েটা নাই। সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে, মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে। নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমোচ্ছে। এরকম ভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসার পর দেখে একটা লোক তার পিসির মধ্যে বসে আছে। তারপর মাকে যে দেখায়, মাকে ডেকে নিয়ে আসে, দেখে রুমের মধ্যে কেউ নাই। তো এরকম ঘটনাগুলা ঘটে যাওয়ার পর থেকে তার আর একার মানে ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায় যে ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পার্মানেন্টলি এখানে টেবিলও তার মার রুমে নিয়ে আসে। তো সেদিন আসল ভাই মা মানে যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে তার মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে?
আর তার অত মধ্যে তার ভাবি তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016-তে, যে আলিফ ভাই আমি এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা, আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে মানে যদি কাউকে পাই তাহলে আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি এই বিষয়টা। আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই এট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট স্টেজে আসি, সেদিন রাত্রেবেলা তার মা তার সাথে শুয়েছিল। মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতেই তো তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতে পারতো না। তো বাথরুমের দরজাটা পুরোটা খুলতেই পুরো আলো যখন মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছালো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে, এরকম বলতেই যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল সে তার দিকে তাকালো, আর সেই লাল বিবর্ণ মানে লাল চোখ, তার মা, আমি তার মার সাথে কথা বলেছি রাসেল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নাই। লাইট জ্বালাতেই সব উধাও, এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের মানে সোলের দাগ, জমাট বাঁধা রক্ত। তার ভাইকে ডাকলো, তার ভাই বললো যে একটা ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে নামাজ, তার ভাই আসলে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল। তো তার ভাই যে মসজিদে পাশের বাসা, সে মসজিদে সেদিন আবার শুক্রবার ছিল, তো হুজুরকে জানায়। তো রাসেল ভাই খুব বেশি দিনের আগের ঘটনা, তা হুজুরকে নিয়ে আসার পর তো হুজুর খুব আহামরি সাজেশন দিতে পারলো না, বলে যে আপনারা এরকম আমল করেন আর সূরা ইখলাস না ফালাক আর নাস পড়ে সারা শরীর বন্ধ করে ঘুমান, হয়তো এই জিনিসগুলো আর ফেস করবেন না। আর আপনি যদি চান তাহলে আমি একজনকে অ্যাড্রেস দিতে পারি, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। তো দেখা করতে করতে যেতে যেতে যাত্রাবাড়ি ক্রস করে সে নন্দীপাড়া, সেই নন্দীপাড়াতে একজন লোক লোকের সাথে সেই লোক দেখা করে, ভাই দেখা করে, আফরিনের ভাই দেখা করার পর সেই লোককে তাদের বাসায় নিয়ে আসে। লোক বাসায় ঢুকার সময় বলে যে আমি এই বাসায় ঢুকবো না, আমি আপনাদের বাসায় ঢুকবো না, আমি ছাদে চলে যাব, আমাকে একটু ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো তাকে ছাদে নিয়ে যায়, ছাদে নিয়ে যাওয়ার পরে বলে যে আমাকে একটা আয়না দেন আর সরিষার তেল দেন। আয়না সরিষার তেলের মধ্যে কি জানি ঘুরালো, কিছুক্ষণ ঘুরানোর পর বলে যে আচ্ছা আপনাদের বাসায় আমি যেতে পারবো মাগরিবের ওয়াক্তের পর, মাগরিবের নামাজের পর, আমাকে এমন ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার এখানে, আমি মাগরিবের নামাজের পর আপনাদের ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে, সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারে ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি। তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে জাস্ট সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরেই ওই হুজুর যে লোকটা আসছিল তার সাথে, সেই লোক ছিলেন মসজিদে, সালাম ফিরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো, মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকেই গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। তো পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো আমি একজনকে নিয়ে আসছিলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না, তুমি এক কাজ করো, আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে, কালকেও ঘটে, তাহলে আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়ে নিব, এটা ভাড়া দিয়ে দিব, কারণ এইভাবে থাকা সম্ভব না। আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না, দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা। এবং তার ওয়াইফ মানে ওনার ওয়াইফও থাকতে চাচ্ছে না বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা। তো রাসেল ভাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা তো তার ওয়াইফ, ওই দিন রাতের বেলা আবার তার শালা, মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য, যে তাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে, সে খুব সাহস করে চলে আসে বাসা থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবে মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারোর কাছে। সেদিন রাতের বেলা এই রুমের মধ্যে তার মা, মেয়ে আফরিনাপুর মা, উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয় আর কি, আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়।
রাত্রে 3টার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ডগুলা ঘন্টার, এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে। এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায় এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন রাসেল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, কালো কালারের একটা কফিন রাসেল ভাই, কালো কালারের কফিন। ওকে, কফিনের উপর দিয়ে ঢাকনা দেওয়া, এবং এই কফিন কোথা থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো 4-5 জন মানুষ লাগে, এত ভারী কফিন। কফিনটা খুললো তার ছেলে, এবং খোলার মতো সাহস পাচ্ছিল না। ওই ছেলেটা যে ছিল, শালা যে ছিল, সে ওই সাহস করে খুলে ফেললো। খুলে ফেলার পর সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে। আসলে ভেতরে কিছুই নাই, রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, আর কিছু চা পাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে। ওই দিন রাতের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না। পরবর্তী ওই দিন রাতের বেলা আসে নাই। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে, বাসার মধ্যে কফিনের ভিতরে এই মুড়ানো, রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরায় ফেলেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি প্রভাত বলছি, আমি জি। এসেছি ফার্মগেট থেকে। চলে যাই আপনার ঘটনায়। জি, আমি লাস্ট ফেব্রুয়ারিতে গিয়েছিলাম সিরাজগঞ্জের বেলকুচি নামের একটা থানায়। জি। তো সেখানে আমি যাওয়ার পর বেসিক্যালি ঘটনাটা পাই। তো প্রথমে আমি যেদিন প্রথম দিন যাই, তো সেদিন রাত 8টার দিকে খুব অন্ধকার হয়ে যায়। তো তখন আমি যাচ্ছিলাম বাজারে কোন একটা কারণে। জি। তো যেতে যেতে দেখছি যে কোন একটা এরিয়া যেটা দেওয়াল দিয়ে ঘেরা, তো তার পাশ দিয়ে কেউ যাচ্ছে না, সবাই সেম লাইনে আসছে, বাট রাস্তাটা ক্রস করে অতটুকু পার হয়ে আবার লাইন চেঞ্জ করছে। তো আমি আর এগুলো কিছু জানি না, তো আমি সোজাসুজি যাচ্ছি, যে দেখছি যে ওই আতশবাজির রকেটের মতন যেগুলো ওই আকাশে গিয়ে ফাটে না, জাস্ট উঠে যায়, তো তেমনই কিছু একটা খুবই স্পিডে আকাশ উড়ে গেল। তো আমি মেইনলি প্রথমে কিছু বুঝলাম না, এটা কারো বাড়ি হতে পারে, প্রাইভেট প্রপার্টি হতে পারে। তো তার পরের দিন আমি মেইনলি ওই জায়গাটি নিয়ে একটা ঘটনা শুনি। প্রথমে বলে রাখা ভালো, সেটা হচ্ছে বেলকুচি থানার, এটা একটা মহাশ্মশান যেটা বেলকুচি ফায়ার ব্রিগেডের আগে পড়ে। ঘটনাটা আজ থেকে প্রায় 45 বছর আগের। তো তার পাশের গ্রামের একটা মহিলার এক ভোরে 2টা বেবি হয়। তো এই জন্ম হওয়ার একটু পরেই তাদের মধ্যে একটা বেবি মারা যায়, যেহেতু তখন ডক্টর তেমন কোনো সিস্টেম ছিল না মেডিকেল। তো তারপরেই মেইনলি তার পরের দিন সকাল থেকে মানুষ বডিটাকে দেখতে আসে। তো ঠিক 12টা বা 12:30 দিক দিয়ে বডিটাকে নিয়ে শ্মশানে চলে যায়। তো যেহেতু তারা হিন্দু ধর্মের ছিল, তো হিন্দু ধর্মের একটা কথা আছে যে যাদের বয়স 12 বছরের নিচে তাদেরকে শিশু বলা হয়, আর শিশুদের কখনো বরণ করতে নাই। তো তাদের সমাধি দিতে হয়, ইটস লাইক কবরের মতন, বাট কবর না। তো ওই প্রথম যে বেবিটা মারা যায়, তো তাকে নিয়ে শ্মশানের পথে সবাই চলে যায়, অবশ্যই ছেলেরা এবং অ্যাডাল্ট যারা অবশ্যই তাদের নিয়ে চলে যায়। বাট তারা বের হওয়ার কিছুক্ষণ পরেই সেকেন্ড বেবিটা মারা যায়, যে বেঁচে ছিল। তো বেবিটা মারা যায়, তো তারপর এখন যেহেতু আশেপাশে কেউ ছিল না শ্মশানে নিয়ে যাওয়ার মতন সেই বেবিটাকে, তো একটা 14-15 বছরের একটা বাচ্চাকে কিছু কাপড়ে বেবিটাকে পেঁচিয়ে বলে, তুমি তাহলে শ্মশানে যাও, ওরা তো গিয়েছে আগে। তো এরপরেই মেনলি ওই ছেলেটা কিছু শর্টকাট রাস্তা নেয়। তো রাস্তা নিয়ে সেই ভর দুপুর, তখন প্রায় 1টার মতন বাজে, খুব দৌড়ে সে শ্মশানে পৌঁছে যায়, এবং শ্মশানে পৌঁছে গিয়ে দেখে সেখানে প্রায় 25 জনের মতন আছে, তবে যাদের মধ্যে সে কাউকে চেনে না। ইভেন যারা প্রথমে বডিটাকে নিয়ে এসেছিল, যে প্রথমে মারা যায়, তো সেখানে মানে ওরা এখনো ওখানে পৌঁছায়নি। তো ওখানে ও যে 25 জন দেখে তারা গল্প করছে, তো ওই একটু দেখার পর বুঝতে পারলো যে এদের মধ্যে 2 জনকে চিনতে পারে, যারা ওদের সেম গ্রামেরই, যারা লাস্ট 6 থেকে 8 মাসের মধ্যে মারা গিয়েছে।
তো তাদের মধ্যেই একটা লোক এসে বলে, ছেলেটাকে বলে, কোলের যেটা আছে সেটাকে ফেলে কালীঘরের বারান্দায় ওঠ, তা না হলে এরা তোকে ছাড়বে না। তো এটা দিয়ে মানে এভাবে বোঝাইছে যে কোলের যে ডেথ যে বাচ্চাটা আছে, তো সেটাকে রেখে সে যেন ওই কালী মন্দির থাকে শ্মশানে, কালী মন্দিরের বারান্দায় ওঠে। তো সেই ছেলেটা সেটাই করে, কালী মন্দিরের বারান্দায় ওঠে। তো এই ছেলেটা থেকে এতটুকু শোনা গেছে, ওই ছেলের নিজের মুখের কথা এগুলো। তো এরপর যেই মানে যারা ফার্স্ট বের হয়েছিল তারা তো মেন রোড দিয়ে এসেছে। তো মেন রোড দিয়ে আসার পর দেখে ওই ছেলেটা কালীঘরের বারান্দায়, কালী মন্দিরের বারান্দায় মানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো ওকে তখন ওই সেকেন্ড বডিটা ওখানে পাওয়া যায়। তো ওই দুইটা বডিকেই সমাধি দেওয়া হয়। দেওয়ার পর ছেলেটাকে এমনি অনেক পানি ঢেলে তার উপর তাকে আবার বাসায় ফিরে নিয়ে আসা হয়। তো ছেলেটি যখন একটু স্বাভাবিক বা জ্ঞান ফেরে, চোখ খুলে বা একটু কথাবার্তা মানে বলছে, তো তখনই দেখা যায় যে ছেলেটা আবোল তাবোল কথা বলছে। যেমন উঠানে অনেক আগে উঠানে মানুষের চুলা থাকতো, কাঠের চুলা। তো সেখানে দেখছে যে ওখান থেকে অ্যাশ বা কয়লা এগুলো নিয়ে খাচ্ছে। এরপর বলছে একটা খাসি চাচ্ছে, যে ও একটা আমান খাসি খাবে, অনেকদিন ধরে অনেক কিছু খায় না। তো তখন ওর ফ্যামিলি মেম্বাররা বুঝতে পারলো যে না, এখানে সামথিং সুপার ন্যাচারাল। তো তখন একটা কবিরাজকে ডাকা হয়। আর কবিরাজ বাসায় আসে। আসার পর মাটিতে একটা বড় একটা সার্কেল কেটে তো তার মাঝে ওই ছেলেটিকে বসায়। তো বসানোর পর ওই ছেলেটিকে বলে, তুই কোথা থেকে এসেছিস? তো তখন ছেলেটি বলে যে আমি শ্মশান থেকে এসেছি। আর বলে, কেন এসেছিস? তখন বলছে, এই ছেলেটিকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি ওর সাথে এসেছি। তখন জেনারেলি যেমন হয় সব জায়গায়, কবিরাজ বলে তাহলে তুমি ওকে ছেড়ে চলে যাও। তো তখন ওই ছেলেটি জাস্ট ওর ভোকাল চেঞ্জ হয়ে গিয়েছিল। তো বলছে না, আমি যাব না, এই ছেলেটিকে আমার পছন্দ হয়েছে, আমি ওর সাথেই থাকবো। তো এরপর যখন কোনো কথাই মানছিল না, তখন কবিরাজ কিছু মন্ত্র পড়ে, আর তার যে বাম হাতের লিটল ফিঙ্গারটা সেখানে খুব জোরে প্রেস করে। দেন ছেলেটা কান্না করে ওঠার পর ও রিকোয়েস্ট করছিল যে আমায় আপনারা কষ্ট দিয়েন না, আমি অনেক ছোট, আমি অনেক দূর থেকে এসেছি। তো আরো তারপর সে আরো কান্না করতে থাকে আর তার লাইফ স্টোরি বলতে থাকে। তো এখানে সে আর এমন ভাবে বলে, when he was 5 or 6 months then ও মারা যায়। বাট দ্য প্রবলেম ইজ ওর বাবা মার কোনো পরিচয় ছিল না। জারজ টাইপের সন্তান ছিল, যার জন্য ওর ঠিক মতন সৎকারও করা হয় না। এরপর যেমন হিন্দুদের মধ্যে মারা যাওয়ার পর একটা শ্রাদ্ধ শান্তির একটা বিষয় থাকে, তো তেমন কিছু হয় নাই। তো বাট একটা কথা আছে যে যদি কোনো বাচ্চা তার বাবা মার নাম পর্যন্ত না বলতে পারে, তো তখন মারা যাওয়ার পর সেই বাচ্চাটার কানে কানে তার বাবা মার নাম বলা হয়। তো সে ওইভাবেই বলে যে আমি ওই গ্রাম থেকে এসেছি, আর এমন আমার সাথে হয়েছে, তো প্লিজ আপনারা আমারে টর্চার করেন না, আমি এই ছেলেটার সাথে থাকবো, ওর কোনো ক্ষতি করবো না, এভাবে অনেক কথা বলে। তো তারপর কবিরাজটা আর কথা না গেই তো আরো কিছু রিচুয়াল করে বলে এখন তোমাকে চলে যেতে হবে, আর কিছু টর্চার করে। এন্ড দেন ওই ছেলেটা রাজি হয়ে যায়, যে মানে ছেলেটা জাস্ট অন্য ভয়েসে বলছে যে না, আমি তাহলে চলে যাব, ঠিক আছে। তো এরপর কি হয় যে ওই কবিরাজটা বলে যে তুই যে যাবি এর প্রুফ কি? দেন বলছে মানে তারপর ওই প্রুফ হিসেবে কবিরাজ বলে যে একটা মানে তামার একটা কলসি, মেটাল একটা কলসি, যার মধ্যে পানি ভর্তি থাকবে, আর যেটাকে ওর দাঁত দিয়ে তুলতে হবে, তুলে 5 থেকে 6টা স্টেপ নিতে হবে, এন্ড দেন ও চলে যেতে পারবে। তো ঠিক তেমনই করে, একটা মানে পানি ভর্তি একটা মেটালের একটা কলসি, সেটা আবার দাঁত দিয়ে ধরে এটা আবার আগে নিয়ে তারপর আবার সে পড়ে যায়। তো তারপর থেকেই ছেলেটা নর্মাল হয়ে যায়। আর মোস্ট ইন্টারেস্টিং কথাটা হচ্ছে, সেই ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে, ম্যান, তো বিয়েও করছে, তার বাচ্চাও আছে। ওকে, এটাই আমার স্টোরি ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর 12টার দিকে খবর আসে, রাত আমেরিকায় তখন রাত 2টা আর বাংলাদেশে সকাল 12টা, দুপুর 12টা। ওইখানে যে পাশের বাসার যে মহিলা, উনিও বাংলাদেশী। তার হাজবেন্ড মানে ওই ফোন দেয়, মোবাইল ফোনে মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসে। ফোন আসার পর বলে যে আপনার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালাইজ হাসপাতালে ভর্তি, আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন ভাঙে বলে নাই, ওই দিন ভেঙে বলা হয়নি। পরে জানতে পারে কিছুক্ষণ পরে তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নাই, সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে। তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নোওয়্যার রাসেল ভাই, এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই 10 দিন পর। লাশ আসবার পর লাশকে মানে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে। তো যখন প্লেনের সাথে কানেকশন হয়, সবকিছু ম্যাচ করে, তো 10 দিন পর বাংলাদেশে লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, সেই বাসার নিচেই লাশটা রাখে, উপরে আর উঠায় না। তো যেদিন লাশ বাসায় আসে সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল, লাশের দিকে সবাই তাকিয়ে আছে। তো বললো যে, সে লোকটার কাছে যে বললো যে আপনি কাজ করেন, আপনাকে এটা একসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম প্লাস মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার সাথে। তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর দিয়ে একটা বিপদ যাবে খুব শিগগিরই। তো আমি আপনাকে জানাতে পারিনি, কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। এবং যে সার্কেলটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা ধরা যাবে না। আমি পারি নাই, সেই জন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই, উপরে যে কাফনের কাপড়টা আছে, আর উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচ থেকে বলছে উপরে যে কাফনের কাপড়টা সেটা একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকে ওই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতরগুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয়, এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোকটাকে বলে যে আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না, ওটা ফেলাই যাবে না। ওইটা যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন, তাহলে আপনাদের সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য এটা করছে কি, কারা করছে, অনেক মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি। আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যাক, বা তাদের রাখতেই চায় না, এরকম কিছু একটা ঝামেলা করতে যাচ্ছে। তো খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনা। কফিনটা তখন সরিয়ে পাশার ছাদে রাখা হয়, এবং উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমন ভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনো পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো ভুলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল, ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল। এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, যে কান্না করছে, কান্না করা অবস্থায় যে আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল, তার বাবা আমেরিকাতে শিফট করে কানাডায় চলে যাওয়ার কথা আর কি, ফুল ফ্যামিলি নিয়ে, তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে। তখন তার বাবা আমেরিকায় ছিল। তো আমি তোমাকে লাস্ট বারের মতো দেখতে পারলাম না, এই তো বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে। এমন সময় সে কিন্তু ছাদের গেট তালা মানে তালা খুলে তারপরে ছাদে ঢুকেছিল। এমন সময় হঠাৎ করে তার মাথার উপর থেকে জানি হাত বুলিয়ে চলে গেল। মাথার পিছনে সে আফরিন আপু বলতেছে যে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই, যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো, সাথে সাথে ঘুরে দেখি কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় যে আমার বাবা কফিনে শুয়ে আছে। খুব রিসেন্টলি রাসেল ভাই তারা চলে যায় কানাডাতে, আমাকে বলেছে যে আমি যাওয়ার আগে আপনাকে সেই কফিনটা একটু দেখাতে চাই। রাসেল ভাই আমি নিজে যে দেখে আসছি কফিন। হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন এবং আপনি বলছিলেন যে আমি রাসেল একটা কফিন দেখতে যাচ্ছি।
আপনি ফোন দিয়ে আমাকে এটা জানিয়েছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি একটা লাশ টানার ঘটনায়, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। জি, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি ফার্ন, পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন এমবিবিএস ডক্টর, এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে, এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যেই কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো, সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। আচ্ছা। তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে, ঠিক তার প্রায় মাসখানেক ধরে এরকম বেওয়ারিশ আসে নাই। আচ্ছা। অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সে রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না এই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে, এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে, মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ ওই লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। আচ্ছা। তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না, রেগুলার কাজের মতো রেগুলার করে থাকেন। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কেননা এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষত চিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল, মানে খুবই ভয়ানক একটা অবস্থা। কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এইরকম অবস্থার লাশ সে কখনই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেই জন্য উনি যেটা করলেন যে সে রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে, এরকম মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি তখনও মনে হচ্ছে লাইফ আছে, হ্যাঁ, হাত পা নড়তেছে এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? তো সেও বললো যে হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে নেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটা একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। তো এই জন্য সে কিছু পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা। তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার, তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আশেপাশে ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সে রাত্রে কোনো কিছুই ছিল না।
সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তো বা তাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা। এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভেতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। আচ্ছা। তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটাই এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালে আবার ফিরে যাই। সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল, সে তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল, এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দেব। তো উনি একটু চিন্তা করলেন যে না ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এভাবে দিব যে যে রিক্সাওয়ালাটা বসা ছিল ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে মানে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। আচ্ছা। তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়, এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার আমি ভাড়া লাগবে না, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। আচ্ছা। এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বললো না। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যেটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকে, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল, তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। বা কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো বা নিতে আসবে, সে মানে কোন দরিদ্র মানুষ দাঁড়ি করবে এরকম কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল, এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো, যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে ওই প্রেসক্রিপশনটাতে। এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথাটুকু লেখা ছিল। আচ্ছা। তখন এই কথাটা পড়ে মানে সে মানে একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল, যেটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন ওই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাওয়ালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টেম করে আসছে ওই লাশটাই নাকি রিক্সাওয়ালাটা। সে বেশ মানে ভয় পাচ্ছিল, এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল, লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে।
তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিক্সাওয়ালার লাশ ছিল, এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সে ওখানেই মারা যায়। আর তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়, এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বর্ণগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটার জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। এবং আমি এখন আবারও জানুয়ারি মাসের সেই 5 তারিখে ফিরে যাব, এবং সেই দিন একই সাথে বাবু ভাই এসেছিলেন স্টুডিওতে, এবং তিনি তার একটা দীর্ঘ সময় কেটেছে দেশের বাইরে, আপনারা সবাই জানেন, এবং তিনি 2012 সাল থেকে ভূত এফএম এর সঙ্গে আছেন। মানে আমাদের সাথে স্টুডিওতে সে ঘটনা শেয়ার করেন তিনি বিভিন্ন সময়, এবং তিনি তার সেই সময়ের ঘটনা, যখন তিনি দেশের বাইরে ছিলেন তখনকার একটা ঘটনা, বা তখনকার একটা বন্ধুর মাধ্যমে পাওয়া একটা ঘটনা, সেই ঘটনাটি আমরা শুনে আসবো, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। তো চলুন শুনে আসি ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আমার কাছে শেয়ার করেছেন অ্যান্ডি। ওয়েস্ট পাম বিচে থাকতো। আচ্ছা, এখন কোথা থাকে আমি জানি না। তো অ্যান্ডির দাদার ঘটনা অনেক পুরনো দিনের। সো সেই সময় ইটস প্রবাবলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা সামথিং লাইক দ্যাট, একটা সময়ের ঘটনা। সো ওনারা থাকতেন আপস্টেট নিউ ইয়র্কে তখন। তো ওনার দাদা অ্যান্ডির দাদা একদিন আপনার শহরে গিয়েছিল কোনো একটা কাজে। মানে তখন ওনার যে থাকতে জায়গাটা ছিল আপনার বেশ একটু গ্রাম টাইপের একটা জায়গা, সেখান থেকে শহরে গিয়েছিল। তো শহরে যে তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা দোকান চালাতো আর কি, সেখান থেকে কিনে উনি ফিরছিলেন, এবং ফিরতে ফিরতে দেখা গেছে সন্ধ্যার পরও হয়ে গেছে, এবং তখন ওই অংশটাতে ঘোড়ার গাড়িতে আসতে হতো, কারণ তাদের ছিল না, মানে এই মডার্ন ট্রান্সপোর্টেশন তেমন ছিল না। কিছু গাড়ি ছিল, সেগুলো ওইরকম রাস্তায় চলতো না। তো যাই হোক, তা এক জায়গায় এসে ওনাকে নেমে যেতে হয়, কারণ ওই জায়গাটাতে আর কি ওই যে ঘোড়ার গাড়ি যে সে আর সামনে যাবে না, তার হাঁটা পথ ধরে কিছু দূর যেতে হবে, যে সেখান থেকে পরে তার করতে হবে আর কি, অন্য কিছু নিতে হবে। তো যাই হোক, উনি ঘোড়া গাড়ি থেকে নেমে যান, সন্ধ্যা হয়ে যায়, বেশ ঠান্ডার সময়, আপস্টেট অনেক ঠান্ডা। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, তো যেতে যেতে যে দেখেন যে মানে বেশ অন্ধকার হয়ে গেছে রাস্তা, এবং তখন একটা ভয় ছিল যে ওরকম অঞ্চলে অনেক সময় উল্ফ থাকে, বেশি ঠান্ডার সময় উল্ফ চলে আসে বাইরে। তো এই ভয়টা উনি খুব বেশি পান আর কি। ভয়টা বেশি পাওয়ার জন্য উনি হেঁটে হেঁটে ওখানকার যে একটা ছোট অংশ যেখানে নাকি কিছু দোকানপাট হোটেল টোটেল আছে এরকম জায়গা, ওই জায়গাটা খুঁজে বের করেন। হেঁটে যে একটা হোটেল উনি পান, মোটেল আর কি, পুরোনো মোটেল। তো সেই মোটেলে উনি ওঠেন। ওঠার পর বলে যে মোটেলে বলতেছে যে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, এখানে আপনার বেশি একটা সিট নাই, তুমি এই পাশে একটা রুম আছে, রুমটা তুমি নিতে পারো, বেশ ছোট যদিও, এবং ওইটার হিটিং ঠিক মতো কাজ করে না, সো বি কেয়ারফুল। তো তাকে বলে দেয় যে আরেকটা জিনিস হচ্ছে, ওই মোটেলের যে ইসাকে বলে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে, তুমি যে মোটেলে থাকবে রাত 8টা 9টার পর হাঁটাহাঁটি করবা না বেশি, এখানে আসলে ঝামেলা হয়। তো কি ঝামেলা? তো ঝামেলা ডিস্টারবেন্স, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি 8টা 9টার পরে হোটেল করবা না। আর তুমি বেরোবেই বা কেন? ঠান্ডার সময় তোমার হিটিং কাজ করছে না আমাদের এখানে ঠিক মতো, এবং ওই যে প্যাসেজটা মানে করিডোর, ওখানেও কাজ করে না ঠিক মতো। তো যাই হোক, ওনার কোনো চয়েস নাই, অ্যান্ডির দাদা ওখানেই উঠেন, এবং যখন যান রুমটা ওনাকে খুলে দেন। খেয়াল করেন যে রাস্তা মানে যে প্যাসেজের দুই পাশে রুম আছে, এবং লাস্টে যে রুমটা ওনাকে থাকতে দিচ্ছে তার অপোজিট আরেকটা রুম, এবং এর মাঝখানে কিছু দূর কয়েকটা রুম নাই আর কি, মানে জায়গাটা মানে পুরোপুরি আপনার বন্ধ। ওখানে কি আছে বা একটা রুমই অত বড় কিনা উনি বুঝতে পারেন না। যাই হোক, যে রুমটা তাকে থাকতে দেয় সেই রুমটা মোটামুটি সাইজ ঠিক আছে, মানে একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম। উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ হয়ে উনি থাকেন। তো রাত্রেবেলা উনি বসে আছেন, এক সময় চিন্তা করে যে নাথিং টু ডু, শুয়ে পড়েন। তখন পর্যন্ত হিটিং এও কোনো কলাপস করে নেই, ভালোই করতেছে। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান, এক সময় উনি ঠান্ডা লাগতেছে ওনার,
উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমাইছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতর। তো উনি বলছেন যে ওই যে বলছে যে হিটিং সিস্টেম কাজ করে না এটা, তো উনি তাড়াতাড়ি উঠে উনি করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপাতে যান। তো এর মধ্যে উনি শোনানো রুমের দরজা নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে। তো উনি জিজ্ঞেস করে যে হু ইজ দিস, কোনো উত্তর নাই, এবং উনি আবার জিজ্ঞেস করে হু ইজ দিস, এবং তখনও কেউ সাড়া দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে আবার উনি মানে চিন্তা করে গেটের সামনে যায়, জিজ্ঞেস করে হু ইজ দিস, কোনো উত্তর নাই। তো উনি আবার ব্যাক করে বিছানায় শুতে যান আর কি। তো এই সময় আবার নকটা পড়ে দরজায়, তো হু ইজ দিস। তো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে বলতেছে এরকম, মানে ফিস ফিস করে বলছে ম্যারি, কিন্তু কণ্ঠটা এমন ভাবে বলছে যে উনি ওনার মনে হচ্ছে যে ওনার গুজবাম্প হয়ে গেছে ঘাড়ের কাছে। তো হি ওয়াজ কাইন্ড অফ স্কেয়ার্ড, সে একটু ভয় পেয়ে যায় যে এরকম ভাবে বলতেছে। তো উনি বলতেছে, আবার জিজ্ঞেস করে হু ম্যারি, হ্যাঁ বলে উনি আস্তে করে দরজাটা আস্তে করে খুলে ফেলেন। দরজাটা যখন খুলে ফেলেন উনি দেখে ওই পাশে কিছু নাই, ঠান্ডা একটা বাতাস রুমে প্রবেশ করলো আরো, কারণ করিডোরটা আরো ঠান্ডা, এবং দেখতেছে যে করিডোরের সামনে ওই যে দরজাটার ওইখানে আপনার একটা দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে। আর মেয়েটা যে দাঁড়ায় আছে দরজাটা খুলে, সে কিন্তু পুরো দেখতে পাচ্ছে না, কৃষ্ণাঙ্গ মেয়ে, মানে একজন ব্ল্যাক মেয়ে দাঁড়ায় আছে, মানে চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার দরজা নক করছিলে একটু আগে? তো বলতেছে ইয়েস। বলে কি? বলে কি আমি ভয় পাচ্ছি। কেন? বলে কি ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তো কে তোমাকে ধরে নিয়ে যেতে আসবে? নো, হুজ গোনা কাম টু গেট ইউ। তো বলতেছে ওরা আসবে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। তো বলতেছে যে তুমি কি মানে তুমি হোটেলের জানাইছো ম্যানেজারকে? তুমি এটা কিছু না বলে গেটটা ঠাস করে লাগা যায়। তো উনি রুমের মধ্যে ঢুকে একটু শব্দ হয়ে যায়, কি বললো? এসে বললো যে ম্যারি ধরে নিয়ে যেতে আসবে, এবং বেশ উনি চিন্তায় পড়ার পর উনি আবার যে বিছানায় বসে, এবং কিছুক্ষণ পর যথারীতি আবার ওনার দরজা টকটক করে নক হচ্ছে। আচ্ছা। তো উনি জিজ্ঞেস করে হুজ দিস, এবং এইবারও কোনো উত্তর নাই, মানে সেম থিং, দরজার মধ্যে ঠকঠক টকটক করে নক হচ্ছে, কোনো উত্তর নেই। তো উনি এবার উঠে বলতেছে যে তুমি কি সেই ম্যারি, আর ইউ দ্য ম্যারি, আর ইউ ম্যারি, তুমি কি আমাকে করতেছো, মানে আর ইউ নকিং এট দ্য ডোর? তো ওই পাশ থেকে আবার বলছে ম্যারি। তো উনি এবার গেট খুলছে, এইবার দেখে ওনার দরজাতেই দাঁড়ায় আছে কৃষ্ণাঙ্গ মেয়েটা। সে বলছে আমি ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তখন উনি রাগ করে উঠে বলছে যে তুমি কে, আমি চিনি না, তুমি আমার রুমের দরজা নক করতেছো রাতের বেলা, হোয়াটস গোয়িং অন, তোমার কি কোনো প্রবলেম আছে? তাহলে তুমি এক কাজ করো, হোটেলের ডাকো, আমি ডাকতেছি রিসেপশনকে, দাঁড়াও, মানে তাহলে তোমার কি প্রবলেম, অথবা ইউ ক্যান টেল মি যে প্রবলেমটা কি। এই বলে উনি ঘুরে যায় ওখানে ওই যে একটা বেলের মতো ছিল আর কি, সুইচের মতো, চাপ দেয়। তো চাপ দিতে যে ফিরে তাকায় দেখে যে মেয়েটা নাই দরজায়। তো মেয়েটা দরজায় নাই, উনি বলে কি ব্যাপার, কোথায় গেল? সো হি গট কিউরিয়াস, উনি আবার ভাবে যে আমি কি মানে এমন কিছু দেখলাম যে মানে কাউকে অফেন্ডেড করে ফেললাম, বা মেয়েটা আসলে প্রবলেমে ছিল। উনি নিজের রুমে দরজা খুলে উনি হাঁটে, দেখে যে ওই প্যাসেজটার মধ্যে লাইট নাই, অন্ধকার হয়ে আছে। আচ্ছা। আর সামনের যে রুমটা সেটার দরজা একটু খোলা। তো উনি করে কি আস্তে আস্তে যায় যে ওই রুমে ঢুকে উনি দেখে অন্ধকার, মানে ওই রুমের ভিতরে দেখা যাচ্ছে না, আমার লাইক জমাট বাঁধা অন্ধকার টাইপের। তো উনি আবার ফিরে আসে রুমে এসে খুঁজে দেখে কিছু পায় না। ওনার নিজের ব্যাগ ঘাটে যে ওনার যে একটা লাইট ছিল ওই সময়কার, এরকম বড় লাইট পাওয়া যেত রাসেল ভাই, সেই লাইটটা খুঁজে উনি বের করে পথ চলার জন্য, ওইটা নিয়ে আসে। এসে উনি ওই রুমের দরজার মধ্যে ঢুকে লাইট জ্বালায় হয় কি উনি যেটা দেখে, মানে এটা মানে ভেরি মানে একটা ডেঞ্জারাস থিং ওনার জন্য, যে মেয়েটাকে দেখছে ওই মেয়েটা দড়ি থেকে ঝুলে আছে, লাইক গলায় দড়ি নেওয়া টাইপের, এরকম ঝুলে আছে, এবং ওনাকে দেখে ঠাস করে চোখ মেলে মেয়েটা, ফট করে চোখ খুলে ফেলে। এটা দেখে উনি মানে লাইটটা ফেলে দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে। উনি খুবই ভয় পায়, করিডোর ধরে দৌড়ে যায়, নিচে যায় ম্যানেজারের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ম্যানেজার ঘুমাচ্ছিল, ম্যানেজার উঠে আসে, এসে বলে কি হয়েছে? বলে আমাকে তোমরা কোথায় রাখছো? এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে। এসে তোমরা এই কোয়াইট বলে ওকে চুপ করায়, বলে কি বি কোয়াইট বলে নিয়ে আসে, হাত ধরে নিয়ে আসে উপরে। এসে করিডোরে দেখে ঠিকই লাইট জ্বলতেছে, এবং ওই যে রুমটা বন্ধ। আচ্ছা। এবং ওনার যে বাতিটা পড়ে আছে সেটা দরজার সামনে পড়া, ওনার লাইটটা পড়া, এটা বন্ধ, ওই রুম বন্ধ। বলতেছে এই রুমে কেউ থাকে না, তুমি কেন বেরিয়েছো? বলে কি আমার এখানে নক করছে। বলে কি তোমার রুমে যেই নক করছে তুমি কেন বেরোলে? ইউ শুডন্ট হ্যাভ কাম আউট, তোমাকে বলা হয়েছে না রাত্রেবেলা বেরোতে না? বলতে তোমরা এখানে জ্যান্ত লাশ রেখে দিছো, এইখানে মানুষ ফাঁসি নিছে, এখানে কেউ আছে, ও চিল্লাচিল্লি শুরু করছে। তখন ম্যানেজার তাকে ডেকে বসাইছে, ডকায় বলে তুমি একটু বসো। বসে ম্যানেজার বেল চাপ দিয়ে আরেকজনকে আনছে রুমকে। সে আসে, এসে বলছে যে তুমি চাবি নিয়ে আসো এই রুমের, সামনের রুমের। সো ওই লোক চাবি নিয়ে আসে, আসার পর ওনাকে নিয়ে গেছে যে ওই রুমটা খুলে দেখে যে রুমটার মধ্যে কিছুই নেই, লাইট মারে, রুমটা পুরা অন্ধকার, আসবাবপত্র আছে, সব কিছুই নেই।
বলছে যে ইজ ইট পসিবল যে কাউকে মেরে ঝুলায় রাখলে তুমি যতটুকু টাইমে আসছো লাশটাকে সরায় নাও, বলে নাও। তখন বলতেছে যে এখানে একটা অকারেন্স ঘটছিল অনেকদিন আগে, এবং সেই অকারেন্সটা প্রায় মানুষ এরকম কিছু একটা দেখে। ম্যারি নামে একটা মেয়ে এখানে বাসা থেকে পলায় আসছিল এবং সে এখানে থাকে এবং রাতের বেলা সে গলায় দড়ি নেয়। আচ্ছা, হ্যাঁ, সে ফাঁসি নিয়ে মারা যায় এবং অনেকেই এখানে এটা দেখে, এবং এই জন্য তোমাকে বলা হয়েছে রাত্রেবেলা এখানে বেরোতে না। এবং অনেক জায়গায় হোটেলে সেট আপ করা থাকে এরকম জিনিস, আমাদের এখানে সেট আপ কিছুই নাই। এবং দ্যাট ওয়াজ ওল্ড এজ, মানে ওই সময় কিন্তু এরকম সেট আপ ওইভাবে হতো না রাস্তায়। হ্যাঁ, এখন যেমন বাণিজ্যিক ভাবে এগুলো হয়ে গেছে। তো বলে যে তোমাকে এর জন্য মানা করেছিল বেরোতে না। উনি বলে আমি রুমে থাকবো না, আমি তোমাদের লবিতে বসে থাকবো, আমি তাও রুমে থাকবো। তো যাক, ওনাকে রুমে নিয়ে আসে, লবিতে উনি রাত কাটায়, সকালবেলা উনি বের হয়ে চলে আসে। সো এটা ওনার একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট রিলেটেড টু দিস, বাই সেইং দিস, রাসেল ভাই আমি বলতে চাই, এই যে কারিনের ব্যাপারটা আমি বলি, হ্যাঁ, দিস ইজ অল লিঙ্কড আপ। মানুষ কিন্তু সে ম্যারিকে বা কাউকে দেখে না। যেটা হয় যে ও যে মারা গেছে, ওর সাথে যে কারিন যে আছে সে ওখানেই রয়ে গেছে, এবং সে কিন্তু মানুষকে বারবার দেখা দিচ্ছে, রিকল করাচ্ছে জিনিসটা। এবং কারিনের মূল পারপাসটাই হচ্ছে বারবার দেখানো যে দিস, মানে এই আত্মাটা এক্সিস্ট করে, এই আত্মাটা এখানে এসে দেখাচ্ছে, এটাই তার পারপাস, এবং সে ভয় দেখায় মানুষকে। চলে যাই আফনান ভাইয়ের ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি ঘটেছিল সিঙ্গাপুরে, বাট যার সঙ্গে ঘটেছিল বা যিনি আমাকে বলেছেন, মানে তার বাসা রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলাতে। তো ঘটনাটি আসলে যে আমাকে বলেছে তার নাম আব্দুল কাদের। তো তার বড় ভাইয়ের নাম হলো আব্দুল খালেক। ওই আব্দুল খালেক 2010 সালে উনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তো সিঙ্গাপুরে উনি যেখানে কাজ করতে গিয়েছিলেন সেখানেই এই ঘটনাটি ঘটে। তো সেই ঘটনাটি আমি সরাসরি চলে যাব। তো রাসেল ভাই, সিঙ্গাপুরের বিষয়টা বলার আগে আমি কয়েকটা বিষয় বললে ঘটনার প্রেক্ষাপটটা আগে থেকে একটু লিসেনারদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো, বেসিক্যালি সিঙ্গাপুরটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটি জাপানিরা দখল করে নিয়েছিল, এবং জাপানিরা দখল করার পর সেখানে কিন্তু অনেকগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প তারা করেছিল। পুরো সিঙ্গাপুরে বিভিন্ন জায়গাতে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। আর কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প যেখানে যুদ্ধবন্দীদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করা হতো। তো পরবর্তীতে যখন মিত্রবাহিনী মানে অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা যখন সিঙ্গাপুর দখল করে নেয়, তখন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বন্দীদেরকে মুক্ত করা হয়। আর রাসেল ভাই, আরেকটা বিষয় সেটা হলো, জাপানি কিছু শব্দ রয়েছে যেমন হাসনাহেনা, রিক্সা, হারিকিরি। এই হারিকিরি অর্থ হচ্ছে, এটা জাপানি শব্দ, সেটা হলো যে জাপানি সোলজাররা বা কোন নাগরিকরা যদি শত্রুপক্ষের আগমন দেখে তাহলে তাদের হাতে আত্মসমর্পণ না করে তার ধারালো একটা কোনো অস্ত্র দিয়ে নিজেরা সুইসাইড করে। এটাকেই জাপানি শব্দে হারিকিরি বলা হয়। তো দেখা গেল যে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে একজনও জাপানি সোলজারদেরকে জীবন্ত গ্রেফতার করতে পারেনি অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা, মানে মিত্রবাহিনীর সোলজাররা। তো সেখানে তারা বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে এইভাবেই তারা মারা গিয়েছিলেন আর কি। এখন রাসেল ভাই, আমি ঘটনাতে চলে যাচ্ছি। তো যিনি গিয়েছিলেন আব্দুল খালেক সাহেব, উনি বেসিক্যালি মানে সিঙ্গাপুরে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কাজ আছে ওখানে। কেউ কনস্ট্রাকশনের কাজ, কেউ ইলেকট্রিশিয়ান হয়ে ট্রেনিং নিয়ে সেখানে যান। উনি বেসিক্যালি মানে পাইপের কাজ, যেটাকে আমরা প্লাম্বার বলি আর কি, উনি প্লাম্বারের কাজ শিখে সেখানে গিয়েছিলেন, যে বিল্ডিং এর পাইপের কাজ উনি করবেন। তো উনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে পাঠানো হয়, ওটা তুরস্কের একটি কোম্পানি। তো তুরস্কের একটি কোম্পানি, ওইখানে সিঙ্গাপুরের পাদাং নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে একটি মানে বিল্ডিং এর কাজ, মানে কনস্ট্রাকশনের কাজের দায়িত্ব নেন, এবং ওইখানে ওনার দায়িত্ব থাকে উনি পাইপের কাজগুলো দেখাশোনা করবেন। কারণ ছাদ যখন ঢালাই হয় সেখানে ভিতরে পাইপ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক লাইনগুলো কিভাবে হবে, কোথায় পাইপ দেওয়া হবে, সেগুলো তো দেখতে হবে আর কি। এই জন্য সার্বক্ষণিক তাকে ওই সময় থাকতে হবে। তো তাকে নিয়ে যাওয়া হয় ওখানে রাসেল ভাই। কিন্তু ওখানে যাওয়ার পর উনি দেখেন যে বিল্ডিং এর কাজটা ওনারা করবেন, ইতিমধ্যে সেটা দোতলা কমপ্লিট হয়েই আছে, এবং সেই দোতলাটা আরো হয়তো 5-6 বছর আগে করা হয়েছে। তারপর থেকে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তার উপরে আবার মানে ওই বিল্ডিংটা করা হবে, এবং ওই বিল্ডিংটা 25 তলার ফাউন্ডেশন ছিল। তারপরে ওনাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হয়, বিল্ডিং এর মালিক বুঝিয়ে দেন। কিন্তু ওনারা বারবার বলেছিলেন যে আগের কোন কনস্ট্রাকশন কোম্পানিটা ছিল তাদের কাছ থেকে আমাদের কিছু বিষয় বুঝে নেওয়ার দরকার আছে। তারা কোন দিক দিয়ে কারেন্টের লাইন নিয়েছেন, কোন দিক দিয়ে কোন পাইপ বসিয়েছেন। তখন বলে যে তাদের সাথে কথা বলতে হবে না। মালিক বললেন যে তাদের সাথে কথা বলার দরকার, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি।
তখন তারা বারবার ওই কনস্ট্রাকশন ফার্মের সাথে কথা বলার চেষ্টা করলেও মালিক তাদেরকে কথা বলতে দেন নাই, মালিকই বুঝিয়ে দেন। যাই হোক, তারা যথারীতি কাজ শুরু করে দেয়, কিন্তু মনে একটু সন্দেহ লাগে কি ব্যাপার, তাদের সাথে কথা বলতে দিচ্ছে না কেন। যাই হোক, সন্দেহের পর্যায়ে থাকে, কিন্তু মনে করছে হয়তো বা কোনো কারণে লেনদেনের ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা কথা বলতে দিতে যাচ্ছে না, এরকমটাই প্রথম দিকে তারা মনে করেছিল। তো রাসেল ভাই কাজটা যখন শুরু হয়, তো প্রথম 2 দিন 3 দিন কাজে কোনো সমস্যা হচ্ছিল না। বেসিক্যালি রাসেল ভাই ওখানে কাজের জন্য 150 জন লোক কাজ করতো, মানে 24 আওয়ার্স কাজ চলতো, মানে 3 8 24, 8 ঘন্টা করে 50 জন করে কাজ কন্টিনিউ। মানে এইসব কথা ছিল যে 6 মাসের মধ্যে 25 তলার, মানে 25 তলা না, প্রায় 10 তলার কাজটা মানে শেষ করে দিতে, পরে আবার পরবর্তী ধাপে আবার তারা করবে এই কনস্ট্রাকশন, মানে এইভাবেই চুক্তিটা ছিল। আসলে কাজটা যখন শুরু হওয়ার পর মানে দেখা গেল যে রাতের বেলা সাধারণত কাজের যারা দায়িত্বে থাকে, ঠিক রাতের মানে শিফট অনুযায়ী যখন হয়তো বা কারো সপ্তাহে হয়তো বা 1বার বা 2বার সুযোগ আসে, বা সাধারণত 2বার সুযোগ আছে রাতের বেলা কাজ করার আর কি, ওই শিফটিং হিসাবে আর কি। তো রাতের বেলা কাজ করতে গেলে রাসেল ভাই কিছু বিপত্তি দেখা গেল। সেটা হলো মানে কিছু লোক মানে রাতে যখন মানে কনস্ট্রাকশন কাজগুলো করত, তখন হঠাৎ কেউ মানে নিচে পড়ে যেত, হয়তো পা পিছলে পড়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে। পড়ে গিয়ে রাসেল ভাই এমন জায়গায় পড়তো, মানে কনস্ট্রাকশনের কাজে আমরা দেখেছি রড গুলো কিন্তু খাড়া করা থাকে, একদম রডের উপরে গিয়ে পড়তো এবং খুব বিভৎসভাবে মারা যেত। তো এইভাবে যখন কয়েকজন লোক মারা গেল, তখন লোকজন রাতের শিফটে কাজ করতে চাইলো না। তখন বলা হলো আমরা রাতের শিফটে কাজ করব না। তখন মালিক বলে আচ্ছা ঠিক আছে, তাহলে 16 ঘন্টা কাজ হবে, তো দিনের বেলায় কাজ হবে, 2 শিফটে কাজ হবে, গভীর রাতে সবাই ঘুমাবে, এইভাবে কাজ ঠিক হলো। কিন্তু রাতের বেলা রাসেল ভাই অনেক জিনিস চুরি হয়ে যেতে পারে, যেন পাহারারও দরকার থাকে। তখন ওই প্লাম্বার হিসাবে যিনি ছিলেন রাসেল ভাই, ওই পাহারার কাজে তাকে একটু নিযুক্ত করা হয় যে আপনি আপনার কাজ তো কম, তাহলে আপনি একটু যদি এই সিকিউরিটির দায়িত্বটা পালন করেন তাহলে আপনি এক্সট্রা একটা বেতন তাকে দেওয়া হবে। তো এই শর্তে উনি সিকিউরিটির দায়িত্বটা অতিরিক্ত হিসাবে নিতে রাজি হলেন। রাসেল ভাই সিকিউরিটির দায়িত্ব যখন উনি নিলেন, উনি নেয়ার পরে রাতের বেলা যখন ডিউটি উনি করছিলেন, তখন হঠাৎ ওনার মনে হলো যে বিল্ডিং এর নিচে থেকে, মানে ওনারা তো 3 তলা থেকে, মানে 2 তলা কমপ্লিট করার পর 3 তলা থেকে কাজ শুরু করেছিলেন, তখন মনে হলো একদম বেসমেন্টে মানে অনেক লোকের শব্দ, বা মনে হচ্ছে অনেক লোক কথা বলছে, এরকম মানে বিষয়টা তার কাছে মনে হয়। তখন উনি আস্তে আস্তে সাহস করে, মানে উনি এবং ওনার সাথে একজন লোক, ওনারা নিচে যান রাসেল ভাই। কিন্তু নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো শব্দ নেই। তখন ওনার সাথের যিনি লোক ছিলেন, উনি ছিলেন আবার ইন্দোনেশিয়ার একজন লোক। তো উনি আবার তাকে একটু ধমক দিয়ে বললেন যে এত রাতের বেলা এখন উপর থেকে নিচে আসছি, যদি উপরে কোনো কিছু চুরি হয় তাহলে তো আমাদের দোষ হবে, তুমি কি শুনেছো, তাড়াতাড়ি উপরে চলো। তখন উনি আবার উপরে চলে যান। কিন্তু রাসেল ভাই উপরে যাওয়ার পরে আবারও শব্দ ওই আব্দুল খালেক সাহেব শোনেন। তখন যখন ইন্দোনেশিয়ান ওই লোককে বলেন চলেন আবার গিয়ে দেখে আসি, তখন কিন্তু ইন্দোনেশিয়ান ওই লোকটা যেতে রাজি হয় না। তখন ইন্দোনেশিয়ান ওই লোকটা বলেন যে তোমার যদি এতই আগ্রহ থাকে তো তুমি একাই যাও, আমি যাবো না। রাসেল ভাই উনি একাই টর্চ নিয়ে নিচে যান। নিচে যাওয়ার পরে সত্যি তখন ওই শব্দটার মানে মিলিয়ে যায় না, তখন শুনতেছে যে অসংখ্য লোক চিৎকার চেঁচামেচি, মানে আর্তনাদ এরকম করছে। তখন এটা শোনার পরে উনি বেশ ভয় পান, ওখান থেকে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। আসার পরে ওনার মালিককে বলেন যে রাতের বেলা এই বিষয়গুলো মানে শুনেছি। তখন ওর মালিক ওনাকে বলেন যে তুমি খবরদার এই কথাগুলো মানে অন্যান্য শ্রমিকের কাছে বলো না, তাহলে তারা ভয় পাবে, তারা কাজ করতে চাইবে না। রাসেল ভাই উনি প্রথম বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। রাসেল ভাই পরে মানে তার 2-3 দিন পরে যখন উনি আবার রাতের একটা শিফটের ডিউটির দায়িত্ব পড়ে ওনার রাতের বেলা, তখন উনি ফিল করছিলেন যে উনি একটা জায়গায় ডিউটি করছিলেন, উনি ফিল করছিলেন ওনার আশেপাশে কিছু কালো ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। কিন্তু উনি মানে উনি চিন্তা করলেন যে এটা কি হতে পারে, ওনার কি মনের ভুল, রাতে ডিউটি করছে হয়তো মনের ভুল হতে পারে, মানে অনেক টেনশন করেন দেশের বাড়ি নিয়ে, হয়তো ভুল হতে পারে, এটা উনি প্রথমে ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু মনে হলো যে কে যেন ওনার কানের কাছে এসে ফিস করে বলছেন যে গো গো গো, মানে চলে যাও এরকম কথা বলছেন। তো রাসেল ভাই উনি সেটাতেও কোনো গুরুত্ব দেন না শুরুর দিকে। এরপরে রাসেল ভাই বেশ কিছু লোক যারাই রাতের বেলা ডিউটি করে তারাই কানা ঘোষা করে যে রাতের বেলা তারা কিছু শুনতে পায়, মানে কোনো মানুষের উপস্থিতি বা কারো উপস্থিতি তারা টের পায় সেখানে। তো এরপরে
মানে এই কথাগুলো যখন একে একে চারদিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে হ্যাঁ রাতের বেলা এখানে ভুতুরে কিছু শোনা যায়, এবং এই কিছু মানুষ যে মারা গিয়েছিল কিছুদিন আগে, হয়তোবা রাতের বেলা কাজ করার সময় ওরা এই টাইপের কোনো কিছু দেখে ভয় পেয়েছিল, সবার মধ্যে এই টাইপের কথা শুরু হয়ে যায়, অনেকে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে চায়। তখন মালিক তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলে যে এগুলা কিছু না, এটা এমনিতেই হয়েছে বা অ্যাক্সিডেন্ট, আবার বুঝিয়ে শুনে রাখে। আসলে সর্বশেষ আব্দুল খালিক ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো, উনি আবার যখন রাতের বেলা ডিউটি করছিলেন তখন আবার নিচ থেকে প্রচুর আর্তনাদ। তখন উনি সাহস করে চিন্তা করলেন যে এবার আমি সত্যি যাই দেখি, এটা কি আমার মনের ভুল নাকি। তো উনি অনেক সাহস করে সত্যি রাসেল ভাই নিচে যান। সেখানে যাওয়ার পরে উনি তখন মানে এতদিন তো শুধু মানে শুনেছেন, তখন চোখে উনি দেখলেন, দেখে যে অসংখ্য লোক সেখানে মানে আর্তনাদ করছে এবং নির্দয়ভাবে কাউকে পেটানো হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে। মানে এটা এক বিভীষিকাময় দৃশ্য, কারো শিরচ্ছেদ করা হচ্ছে, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরকম বিভীষিকাময় দৃশ্য সেখানে উনি দেখলেন। ওই দৃশ্য দেখে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা যখন ওনাকে উদ্ধার করা হয় তখন উনি সব বিষয়গুলো খুলে বলেন এবং উনি ওনার মালিককে বলেন উনি আর কাজ করবেন না। তখন ওনার মালিক অনেক তাকে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু উনি বলেন না, উনি কিছুতে কাজ করবেন না। তখন উনি আবার দেশে ফিরে আসেন। রাসেল ভাই পরবর্তীতে আব্দুল খালিক ভাই যেটা জানতে পেরেছিলেন সেটা হলো, ওই যে মানে ওই যে ওনার যে বিল্ডিং এর কাজটা 2 তলা করে মানে শেষ হয়ে গেছিল, এর আগের আরেকটা কোম্পানি কাজ শুরু করেছিল, সেটা একটা মালয়েশিয়ান কোম্পানি। মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানিটা কাজ শুরু করলেও ওনারা ওই কনস্ট্রাকশন কোম্পানির প্রায় 27 জন লোক সেখানে মারা যায়, যার কারণে শ্রমিকরা কাজ করতে অসম্মতি জানায় এবং ওই কোম্পানিটা আর কাজটা কন্টিনিউ করতে পারে না। 2 তলা পর্যন্ত করে ওখানে কাজটা শেষ করে রাখে। তারপরে 5-6 বছর পরে আবার তুরস্কের একটা কোম্পানির কাজটা মানে কনস্ট্রাকশন কোম্পানির কাজটার দায়িত্ব পায় এবং তারা এই কাজটা শেষ করার জন্য হাত দেয়। তাছাড়া পরবর্তীতে আব্দুল খালিক ভাই উনি খোঁজ খবর নিয়েছিলেন যে ওইটা শুধু 4 তলা পর্যন্ত পরবর্তীতে করা সম্ভব হয়েছিল। এরপর থেকে ওই পাদাং নামক স্থানে ওই বিল্ডিংটা 25 তলা বিল্ডিংটা 4 তলা করেই ওর কাজটা সমাপ্ত। আজ পর্যন্ত আমি শুনেছি যে ওটা 4 তলাই রয়ে গেছে। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আমি আজকে আপনাদের কাছে যে গল্পটি উপস্থাপন করব সেই গল্পটি অনেক 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 ভয়ঙ্কর হতে চলেছে। তো চলুন গল্পটি শুরু করা যাক। অনেকক্ষণ ধরে সামনে বসা মানুষটার দিকে তাকিয়ে আছেন ডক্টর তাহসিনা। মাথাটা নিচু করে বসেই আছে সেই লোক। অনেকক্ষণ ধরে বসে থেকে থেকে শেষে বলতে শুরু করে, আমার যে সমস্যা সেটা হলো আমার পেটে একটা ফোড়া উঠেছে। বলেই শূন্য দৃষ্টিতে ডক্টর তাহসিনার দিকে তাকিয়ে থাকলো। ডক্টর তাহসিনা একজন অনেক ভালো সাইকিয়াট্রিস্ট। উনি এর আগেও অনেক মেন্টাল রোগীকে ভালো করেছেন, কিন্তু আজকের এই রোগী এসে বসেছে, কথা বলার কোনো নামগন্ধ নাই। অনেকক্ষণ মাথা নিচু করে চুপ করে থেকে শেষে বলতে শুরু করলো, আমার সমস্যা শুরু যখন আমার স্ত্রী মাহমুদাকে খুন করি। আমার স্ত্রীকে নিয়ে আমি খুব সুখে ছিলাম, কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে ডাক্তার আমাকে বলেন যে আমি কোনো দিন বাবা হতে পারবো না। এরপর মাহমুদা আমাকে প্রথম মেনে নিয়েছিল। আমাদের বিয়ে হওয়ার পর ঠিক করেছিলাম 3 বছর পর বাচ্চা নেব। এর মাঝেই ঘটে যায় সেই অ্যাক্সিডেন্ট। এরপর মাস 6 ঠিক ছিল, কিন্তু একদিন আমি জানতে পারি মাহমুদের সাথে আমার এক আত্মীয়ের অবৈধ সম্পর্ক হয়েছে। এটা শোনার পর আমার মাথা ঠিক ছিল না। আমি 2 বার আত্মহত্যা করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এর মাঝেই আমাকে মাহমুদা ওর অবৈধ সম্পর্কের কথা জানায়। আমি খুব অবাক ছিলাম, তাও বেশ কিছুদিন।
কিন্তু এর মাঝেই জানতে পারি মাহমুদা কনসিভ করেছে। এটা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ওর পেটে বাচ্চা যখন 8 মাস, তখন আমি একদিন মাহমুদাকে বিষ খাইয়ে মেরে ফেলি ওর পেটের বাচ্চাটাকেও। আমি একজন পুলিশ অফিসার ছিলাম সেই সময়। আমি এখন রিটায়ার্ড। সেই সময় আমার ক্ষমতা বলে মাহমুদাকে আমি আমার গ্রামের বাড়িতে নিয়ে কোনো রকম দাফন করে আসি। এরপর আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম বলেই একদম দম নিল লোকটা। তারপর টেবিল থেকে পানির জগটা নিয়ে অদ্ভুতভাবে পানি গ্লাসে না ঢেলে জগ থেকে ঢকঢক করে খেয়ে ফেলল অর্ধেক পানি। তারপর আরেকটা দম নিয়ে আবার বলা শুরু করলো সে। এর পরের বছর আমি দেশে ফিরে আসি। চাকরি থেকে ছুটি নিয়েছিলাম, সেখানে আবার জয়েন করি। কিন্তু 2 মাস আগে আমি ঈদের ছুটিতে গ্রামে যাই। সেখানে ঈদের দিন রাতে আমি একাকী বসেছিলাম আমার বাড়ির পেছনের বারান্দায়। তখন দেখি মাহমুদার কবর থেকে একটা বাচ্চা ছেলে বাবা বাবা করে ডেকে আমার দিকে দৌড়ে এসে আমার মাঝে ঢুকে গেছে। সেদিন রাতে আমি খানিকটা নেশা করেছিলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠে সব আজগুবি মনে করে ভুলে যাই। কিন্তু পরের দিন আমার পেটে নাভির গোড়ায় একটা ফোড়া উঠে। প্রথমে এটা ফোড়ার মতোই ছিল, কিন্তু আস্তে আস্তে এটা বড় হতে থাকে। আমি এই কয়দিন প্রায় সময় স্বপ্নে দেখেছি একটা বাচ্চা ছেলে আমাকে বাবা বাবা করে ডাকছে আর বলছে আমার পেট থেকে নাকি তার জন্ম হবে। এই যে দেখেন আমার পেটের মাঝে এটা কি বলে শার্টের ভাঁজ তুলে দেখায় ডক্টর তাহসিনাকে। তাহসিনা বেশ কিছুক্ষণ দেখেন ফোড়াটা, বেশ বড় আকারের একটা ফোড়া, লালচে ভাব ধরেছে। তারপর হেসে লোকটাকে বললেন, দেখুন মিস্টার, বলে নামটা জানার জন্য তাকালেন উৎসুক দৃষ্টিতে লোকটার দিকে। উনি বললেন, রাকিব, মোহাম্মদ রাকিব। দেখুন রাকিব সাহেব, আপনার হ্যালুসিনেশন হয়েছিল সেই দিন রাতে। আপনি আপনার স্ত্রীকে হয়তো অনেক ভালোবাসতেন, সেই ভালোবাসা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আপনি ওনাকে এবং ওনার সন্তানকে মেরে ফেলে অনেক কষ্ট পাচ্ছিলেন। সেদিন আপনার পিতৃসত্তা আপনার মাঝে আপনার মৃত সন্তানকে ঢুকে যেতে দেখিয়েছে। এটা নিছকই একটা কল্পনা, আর বেশি কিছু নয় বলে মিষ্টি করে হেসে রাকিব সাহেবের দিকে তাকালেন। কিন্তু আমার পেটের এই ফোড়াটা কিভাবে আসলো? এবার খেপে গেলেন রাকিব সাহেব। এটাকে ইনসিডেন্টস মাত্র, এটার সাথে আপনার স্বপ্ন কিংবা হ্যালুসিনেশনকে মেলালে তো চলবে না, বলেন ডক্টর তাহসিনা। দেখেন আমি মেলাচ্ছি না, কিন্তু ইদানিং আমার পেটের ভিতর কিছু একটা লাথি মারে, কিছু একটা হচ্ছে আমার পেটের ভিতর, বলে প্রায় কেঁদে ফেলে রাকিব সাহেব। দেখুন আপনাকে আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো খান, আশা করি আপনার ভালো ঘুম হবে এবং আপনার এই বিশাল ফোড়াও কমে যাবে, বলেই খসখস করে কিছু ঔষধ লিখে প্যাড থেকে কাগজ ছিঁড়ে দেন রাকিব সাহেবকে। তারপর বলেন, আপনার যে কোনো সমস্যা হলে আমি নিজে গিয়ে আপনাকে দেখে আসবো, আপনার এখানে আসার দরকার নেই। এইখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাকে ফোনে জানাবেন কি হয়েছে, বলে উঠে পড়লেন
ডক্টর তাহসিনা। আমার একটা সোনামণি আছে, আমাকে এখন সেখানে যেতে হবে বলে বের হয়ে গেলেন ডক্টর তাহসিনা। আমার নেক্সট ঘটনাটি ঢাকার একটি ফ্ল্যাট বাসার ঘটনা। ওই বাসায় একটি ফ্ল্যাটের ছেলের সাথে অন্য ফ্ল্যাটের একটি মেয়ের রিলেশন ছিল। বিষয়টি তাদের পরিবার জেনে যায়। ছেলের সাথে মেয়ের দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়। মোবাইলে তাদের কথা হতো। এক রাতে তারা সিদ্ধান্ত নিল, রাতে যখন পরিবারের সবাই ঘুমিয়ে পড়বে তখন তারা ছাদে গিয়ে একজন আরেকজনের সাথে দেখা করবে। মেসেজের মাধ্যমে মেয়েটা সময় জানিয়ে দেবে। নির্ধারিত দিনে সকালবেলা মেয়েটা ছেলেটাকে মিটিয়ে বলে যে বাসায় একটু সমস্যা হয়েছে, আজ দেখা করতে পারবো না, অন্যদিন দেখা করব। কিন্তু সময় যেতে লাগলো। হঠাৎ রাত 9টার পর মেয়েটা আবার ছেলেকে মেসেজ দিয়ে বলে ঝামেলা মিটে গেছে, 1টার দিকে ছাদে চলে আসো। ঠিক আছে, ছেলে তো মহা খুশি। ছেলের বাসায় সবাই 11টার দিকে ঘুমাতে চলে গেল। ছেলে আরেকটু অপেক্ষা করে রাত 12:30-এ ছাদে চলে গেল যাতে মেয়েটাকে চমকে দিতে পারে। রাতের আকাশে হালকা চাঁদের আভা ছিল, মেঘলা একটা ভাব আকাশ জুড়ে, ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যায়। ছেলেটা অপেক্ষা করতে লাগলো। ঘড়ির কাঁটা 1টা পার হলো, মেয়ে যে আসে না। ছাদে একটা বিশাল বড় ট্যাঙ্কি ছিল, আর ট্যাঙ্কিটা ছিল সিমেন্টের। হঠাৎ ট্যাঙ্কির পিছনের খোলা জায়গাতে একটা খসখস শব্দ। ছেলেটার কান খাড়া হয়ে গেল। কে ওখানে? মেয়েটা কি তবে ছেলের আগেই এসে বসেছিল এতক্ষণ? দেখা করা দরকার। ছেলেটা উঠে ট্যাঙ্কির পিছনের দিকে যেতে লাগলো। খসখস শব্দটা আবার শোনা গেল। ছাদের ফ্লোরে জুতা ঘষা খেলে যেমন শব্দ হয় ঠিক তেমনই, যেন কেউ দ্রুত পায়ে ট্যাঙ্কির পেছনে থেকে সরে যেতে চাইছে। ছেলেটি উকি দিল ওই ট্যাঙ্কির পেছনের জায়গায়। পানি পড়তে পড়তে একটা স্যাঁতসেঁতে ভাব জায়গাটাতে। ছেলেটার উত্তেজনা কমে গেল। সে কাউকে পাবার আশা করেছিল সেখানে, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ ছেলেটার পিছন থেকে মেয়েলি কিন্তু ঘরে গলা একটা কণ্ঠে বলে উঠল, এতক্ষণ পর এলে? আমি সে কখন থেকে তোমার জন্য বসেছিলাম। পায়ে করে ছেলেটা ঘুরে তাকালো। একটা সাদা ঝলসানো মুখ তার দিকে তাকিয়ে আছে। চোখের জায়গায় চোখ নেই, ওই জায়গায় সাদা হয়ে আছে, আর অনেক ছোট ছোট পোকা ওইখানে কিলবিল করছে। ঠিক একটা পাউরুটির এক মুঠো পিঁপড়ে ছেড়ে দিলে যেমনটা দেখো তেমনই। ছেলেটার আর কিছু মনে নেই, সে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে জ্ঞান ফেরার পর ছেলেটা দেখতে পেল বাসার সকল মানুষ তার দিকে তাকিয়ে আছে। কাজের বুয়া ছাদে কাপড় নাড়তে এসে ছেলেটাকে অচেতন দেখতে পেয়ে সবাইকে খবর দেয়। ছেলেটা রাতের ঘটনা খুলে বলে সবাইকে। মেয়েটাও উপস্থিত ছিল। মেয়েটা রাত 9টা বাজে মেসেজ দেওয়ার কথা অস্বীকার করে এবং এও বলে যে ছাদে রাতে আসেইনি সে। তাহলে ছেলেটাকে মেসেজ দিল কে? ছাদেই বা ওইটা কি ছিল? ছেলে মোবাইল চেক করে ইনবক্সে মেয়েটার পাঠানো সন্ধ্যার মেসেজের পর আর কোনো মেসেজ আসেনি। পরবর্তীতে অনেক ঝামেলা হবার পর ছেলের সাথে মেয়েটার বিয়ে হয়। তারা প্রায় রাতের বেলা ছাদে একসাথে হাতে হাত রেখে হাঁটে। ট্যাঙ্কির সাইডে এলেই
মেয়েটা মাঝে মাঝে একটু চঞ্চল হয়ে উঠত। ছেলেটার হাত ধরে টান দিয়ে বলে, চলো না ওই ট্যাঙ্কির পিছনটাতে যাই। ছেলেটা হাত টেনে ধরে রাখে অনেক শক্ত করে, অজানা এক আতঙ্কে, অচেনা এক ভয়ে। ভালো লাগলে জানাবেন। প্রিয় লিসেনার, আপনারা যারা সম্পূর্ণ ঘটনা শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এমন ভয়ঙ্কর সকল ঘটনা আপনাদের সামনে সর্বপ্রথম চেষ্টা করি যে ঘটনাগুলো আপনাদের জন্য আমি উপহার দিব, এই ঘটনাগুলো যেন আপনাদের খুবই খুবই ভালো লাগে। এখন আপনারা একটু কমেন্ট করে জানান যে আসলে কি ঘটনাগুলো ভালো লাগছে কিনা। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য অনেক কষ্ট করে যাচাই বাছাই করে সেই ঘটনাগুলো আসলে অনেক ভালো, সেই ঘটনাগুলো কিন্তু আমরা তুলে ধরি আপনাদের মাঝে। সর্বোপরি আমি একটা কথা বলবো যে আমাদের কন্টেন্টে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা না লং ভূত এফএম সর্বদাই চেষ্টা করি যে আপনার সামনে সুন্দর একটি ঘটনা পরিবেশন করার। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদেরকে আমরা আরো বেশি বেশি ঘটনা দিব ইনশাআল্লাহ, যদি আপনারা আমাদের সাথে থাকেন। আমরা যে ঘটনাগুলো এখন কালেক্ট করছি এই ঘটনাগুলোকে স্পেশাল ঘটনা বলি, কেননা এই ঘটনাগুলোতে যে কষ্ট করি আমরা, এগুলো প্রত্যেকটা বাছাই করা ঘটনা, মানে এগুলো একটা করে স্পেশাল ঘটনা। কেননা আমরা এই প্রত্যেকটা ঘটনাকে নয়েজ ফ্রি করি, এই প্রত্যেকটা ঘটনাগুলোকে আমরা এমনভাবে আপনার সামনে উপস্থাপন করি যাতে আপনাদের দুই ঘন্টা কেন 3 ঘন্টাও যদি আপনারা ঘটনা শোনেন তারপরেও বিন্দু মাত্র যেন কোনো প্রকার বিরক্তি না আসে। আমরা সবসময় চাই আপনাদেরকে একটা অন্ধকার জগতে পাঠিয়ে দেওয়া, আপনাদেরকে চাই একটা অন্ধকার ঘোর ভয়ের নেশা গম্ভীরতার মধ্যে আপনাদেরকে প্রত্যেকটা ঘটনার মাঝে এমনভাবে উপস্থাপন করি যাতে ওই ঘটনাগুলো শুনলে আপনারা একটা থমথমে পরিবেশে চলে যান। এমন এমন ঘটনা আপনার সামনে উপস্থাপন করি যে ঘটনাগুলো শুনলে আপনারা বুঝতে পারেন যে এই ঘটনাগুলো আমার কানে বাজতেছে না, এই ঘটনাগুলো সরাসরি আপনাদের ঘরে হচ্ছে, আপনাদের এলাকায় হচ্ছে। এমনটা মনে করে যদি ভূত এফএম গুলো আপনারা শোনেন তাহলে ভূত এফএম হয়ে উঠবে আপনাদের কাছে আরো তরতাজা এবং ভয়ঙ্কর। তো সব সময় আপনারা চেষ্টা করবেন যে আমাদের এই চ্যানেলে যে ঘটনাগুলো ছাড়া হয় এই ঘটনাগুলো খুবই খুবই ভালো হয় এবং প্রতিদিন রাত 10টায় যদি আপনারা আমাদের এই ঘটনাগুলো শুনতে আসেন আমাদের লং ভূত এফএম চ্যানেলে, তাহলে বুঝতে পারবেন যে আজকের ঘটনাগুলো কতটা ভালো। লিসেনার্স, আমরা সর্বদা চেষ্টা করি যে আপনাদের জন্য যে ঘটনাগুলো আমরা কালেক্ট করি এই ঘটনা যেন সবচেয়ে ভালো হয়। আর ভালো ঘটনা দিলেই আপনাদের এই দেওয়ার কারণে আপনাদের ভালোবাসাগুলো পাচ্ছি। আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছেন ইনশাআল্লাহ ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো আশা করি। আপনারা যদি বলেন যে আমরা সর্বদাই নতুন নতুন ঘটনা আপনাদের দ্বারা যেগুলো কালেক্ট করি এগুলো শুনতে চান, তাহলে আমরা সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো। এবং আপনারা যদি চান যে ভাইয়া আমাদের কাছে আমাদের জীবনের সাথে ঘটনা ঘটে গেছে এটা আপনাদেরকে দিতে চাই, ওটাও দিতে পারেন। আমরা সেই ঘটনাগুলো কিন্তু কালেক্ট করব বা আপনাদের থেকে নিয়ে সেই ঘটনাগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। এরকম অনেকেই আছেন যারা আমাদেরকে এরকম ঘটনা পাঠায়, তার মধ্যে আমার অডিয়েন্সরা যে ঘটনাগুলো পাঠায় আমি সব চেষ্টা করি সেই ঘটনাগুলো আগে আপনাদের জানিয়ে দেওয়া বা শুনিয়ে দেওয়া, বা কবে সেই ঘটনা আপলোড করবো সেটাও জানিয়ে দেব। অনেকেই কমেন্ট করে ভাইয়া আপনাকে 2 দিন আগে ঘটনা দিয়েছি এখনো পড়েননি। তো যাই হোক, আমাদের একসাথে অনেকগুলো করে মেইল আসে, এই জন্য সেই মেইলগুলো আমরা পড়তে একটু লেট হয়ে যায়। আমরা তো প্রত্যেকটা বাছাই করা ঘটনার মাঝে বা ঘটনার শেষে কিন্তু আমরা একটা করে ঘটনা দিই। তো যাই হোক, সেই ঘটনাগুলো পেতে বা সেই ঘটনাগুলো শুনতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। যদি আপনি নিজে ঘটনা দিতে চান তাহলে সেই ঘটনাও আপনারা আমাদেরকে দিয়ে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আমরা প্রতিনিয়ত কিন্তু অডিয়েন্সের যে মানে ভালোবাসাটা, এই ভালোবাসা ধরে রাখার জন্য আমার অডিয়েন্সের ঘটনাগুলো নিচ্ছি। আপনারা সর্বদাই কার কণ্ঠে বেশি ঘটনা শুনতে চান সেটা কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন শুনছেন ঘটনাগুলো সেটা কমেন্ট করবেন। বাংলাদেশের কোন জেলা থেকে, কোন বিভাগ থেকে, কোন গ্রাম থেকে শুনছেন জানিয়ে দিবেন আমাদের এই কমেন্ট বক্সে। আমরা প্রতিদিন যে ঘটনাগুলো এখন দিই এটার পিছনে বহুত কারণ আছে, কেননা আপনাদের মতো অনেক অডিয়েন্স আমাদেরকে পার্সোনালি নক দিয়ে বলেছে ভাইয়া ভূত এফএম এর এই ঘটনাগুলো প্রতিদিন দেওয়া যায় কিনা।
তো তাদের কথা বিবেচনা করে আমরা প্রতিদিন এই ভূত এফএমের ঘটনাগুলো দিচ্ছি, যাতে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসাটা অব্যাহত থাকে। এমন অনেক লোক আছে ভূত এফএম ছাড়া ঘুমাতেই পারে না, তো তাদের জন্য আমাদের এই চ্যানেল। যারা ভূত এফএম ছাড়া চলতেই পারে না, কাজ করছে তাও ভূত এফএম শুনছে, জমিতে গেছে তাও ভূত এফএম শুনছে, দোকানে বসে তাও ভূত এফএম শুনছে, রান্না করছে কেউ সেও ভূত এফএম শুনছে এবং রান্না করছে। এমন অনেক লোক আছে যে ভাইয়া আমি মুরগি মাংস দিয়ে রান্না করলাম, বাইরে থাকি, আমি রান্না করতে করতে আপনার ঘটনাগুলো শুনলাম এবং খুবই ভালো লেগেছে। এবং আমার অডিয়েন্সদের পাঠানো ঘটনাও সে একজন অনেক বেশি লাইক করেছে বলেছে। তো যাই হোক, তার কণ্ঠেও ঘটনা কিন্তু আপনারা এই এপিসোডে শুনতে পেরেছেন। জানেন আপনাদের কেমন লেগেছে। যদি সর্বশেষ যে এপিসোডটা আছে এই এপিসোডে যদি আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করবেন এবং আমরা প্রতিনিয়ত তার থেকে ঘটনা নেব ইনশাআল্লাহ, যদি ভালো লাগে আপনাদের কাছে। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ইমেল ঘটনায় বা আপনাদের পাঠানো কোনো ইমেল ঘটনায়। তাছাড়াও আপনাদের আজকে যে ঘটনাগুলো শুনেছি সেগুলো মোস্ট অফ দ্য রিয়েল স্টোরি। আপনারা যদি এইরকম রিয়েল স্টোরি বা বাস্তব ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকতে হবে, যোগাযোগ থাকতে হবে, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এই ঘটনাগুলো, এই হরর এপিসোডগুলো আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে হবে। এই যে কমিউনিকেশন হলেই আমাদের কষ্টের যে একটা আছে, আমাদের এই কষ্টটা মোচন হবে ইনশাআল্লাহ আপনাদের এই কমিউনিকেশনের মাধ্যমে। আপনারা তাহলেই এইরকম ভালোবাসা দিলে আমরা প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো আপনার সামনে তুলে ধরতে পারবো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে, আবারও বলছি, নেক্সট কোনো রিয়েল হরর স্টোরিতে। আসসালামু আলাইকুম। চ্যানেলটার নাম মনে রাখবেন, লং ভূত এফএম।